আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা, সবাই ভালো আছো? দেখতে দেখতে আজকে আমরা পঞ্চম অধ্যায় পড়ানো শুরু করব। আমরা প্রত্যেকটা অধ্যায়ের উপর একটা একটা লেকচার নিচ্ছিলাম। তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায় অলরেডি শেষ। আজকে আমরা পঞ্চম অধ্যায় ধরব। পড়াচ্ছি এসএসসি রসায়ন। আচ্ছা, তো বরাবরের মতো আমি আবার দেখাচ্ছি যে তোমাদের যারা এই শীটটা তোমাদের কাছে আছে, আজকে সেই শীটটা নিয়ে বসো। আর এখানে সব স্লাইড অলরেডি দেওয়া আছে, যেগুলো আমি পড়াবো এখন। যদি না থাকে তাহলে চেষ্টা করবা কালেক্ট করার জন্য। যদি কালেক্ট নাও করতে পারো সমস্যা নাই, আমি যেহেতু সবগুলো স্লাইড দেখাবো, তুমি কি করবে, সবগুলো তুলে নেবে, তাহলেই হবে। আর তুমি তুললে ওইটা ব্যাটার বেশি, কারণ ওটা তোমার মুখস্থের একটু বেশি হেল্প করবে। সো আর কথা না বাড়াই, আমি ইলিয়াস মুজাহিদ, অনেকে চিনো। পড়াশোনা করতেছি সিলেট এমএজ ওসমান মেডিকেল কলেজ। তাহলে আজকে আমরা শুরু করি। আচ্ছা, তাহলে পঞ্চম অধ্যায় কী দেওয়া আছে? নাম হচ্ছে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন, বন্ধন বলতে প্রেম ভালোবাসা নিয়ে আজকে পড়াশোনা করব, ঠিক আছে? তাহলে আগে দেখে নিই আমাদের চ্যাপ্টারে কী কী আছে। চ্যাপ্টার ম্যাপ শর্ট করে এক সাইডে লিখে রাখছি। চ্যাপ্টার ম্যাপ বলতে এখানে আমরা পড়বো জুজুতা ইলেকট্রন, তারপরে পড়বো যোজনী, অনেক গুরুত্বপূর্ণ বিষয় টপিকগুলো। তারপর সংকেত, আণবিক সংকেত, গাঠনিক সংকেত, দুইটাও গুরুত্বপূর্ণ। তারপর মৌলের স্থিতিশীলতা অর্জনের নিয়ম, দুটা নিয়ম আছে, অষ্টক নিয়ম আর দুয়ের নিয়ম। নিষ্ক্রিয় গ্যাস তো এমনি স্থিতিশীল থাকে, সুতরাং এটা আলাদা কোনো নিয়ম নেই। তবে অষ্টক এবং দুয়ের নিয়ম, এই দুইটা নিয়ম গঠন করেই নিষ্ক্রিয় হওয়ার জন্য। সুতরাং আমরা ওই দুইটার মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসে অলরেডি চলে যেতে পারবো, ঠিক আছে? তারপরে রাসায়নিক বন্ধন আছে, 3 ধরনের বন্ধন এখানে দেওয়া আছে। আরও অনেক বন্ধন আছে, ডাইপোল ডাইপোল বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন এখানে উল্লেখ করি নাই, হয়তো পরে পাবা। তারপর ভ্যান ডার ওয়ালস বন্ধন। তোমাদের এখন এত লাগবে না, তোমাদের এসএসসি লেভেলে এই 2-3টা জিনিস পড়লেই হবে। তো আমি বেশি ওগুলো শুধু নাম বলবো, যতটুকু লাগবে ততটুকু দেখাবো। সো স্যাটিসফাইড থাকো, সমস্যা নাই। তারপর বন্ধন গঠিত যৌগ। ওকে, ফাইন। তাহলে এটা আমাদের একটা শর্ট সামারি। আজকে আমরা এই বিষয়গুলো পড়ব। তাহলে প্রথম আমরা কি পড়বো? যোজ্যতা ইলেকট্রন। ইলেকট্রন কারে বলে, এটা বোঝার আগে আমরা বুঝবো যোজনী কারে বলে। যোজনী বুঝলেই যোজ্যতা ইলেকট্রন সহজ হয়ে যাবে। যেমন যোজনী যুক্ত হবার ক্ষমতা। যোজনী মানে কি? যুক্ত হবার ক্ষমতা। কোথায় যুক্ত হবে? যে একটা পরমাণুর সাথে অন্য এক যোজি যতটি পরমাণু যুক্ত হতে পারে তার সংখ্যা। মনে বুঝি নাই, আমি বলছি যে একটা পরমাণু তার সাথে, যেমন অক্সিজেন একটা পরমাণু, তাই না? অক্সিজেন একটা পরমাণু। এখন এই একটা পরমাণুর সাথে কি বলছে, ধরো একটা ধরে নিলাম যে একটা পরমাণুর সাথে, অক্সিজেন পরমাণুর সাথে অন্য এক যুজি। এখন আমার এক যুজি কারা সেটা চিনতে হবে, এটা আমরা মুখস্থ করে ফেলবো। তো আমি এখানে দেখাচ্ছি, এটা হাইড্রোজেন এক যুজি মূল। এখানে 2 লিখতেছি কেন? হাইড্রোজেন এক যুজি মূল। তাহলে অন্য এক যুজি যতটি পরমাণু যুক্ত হতে পারে, তাহলে এটা একটা হাইড্রোজেনটা পরমাণু। তাহলে অক্সিজেনের সাথে হাইড্রোজেন কয়টা যুক্ত হয়? আমরা জানি পানি গঠনের সময় তো দেখি যে অক্সিজেনের সাথে কয়টা হাইড্রোজেন আসছে? 2টা হাইড্রোজেন আসছে। সুতরাং ওই অক্সিজেনের যোজনী তখন হবে 2। জয়টা যুক্ত হয় এক যুজি পরমাণু, তার সংখ্যাই ওই পরমাণুর যোজনী। আশা করি বুঝছি। তারপর দেখো বলছে কি, ধাতুর ক্ষেত্রে যোজ্যতা হলো যোজনী। ধাতুর ক্ষেত্রে যোজ্যতা হলো যোজনী কিভাবে? ভাই আপনি তো জানেন যে ধাতু কোনগুলা, চতুর্থ অধ্যায়ে পড়াইছি। ধাতু পর্যায় সারণীর বাম সারির, যেগুলা বাম গ্রুপেরগুলো। তো বাম গ্রুপেরগুলো কী কী আছে? গ্রুপ 1 ক্ষার ধাতু, গ্রুপ 2 মৃৎ ক্ষার ধাতু। তো ক্ষার ধাতুর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সোডিয়ামের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন, মানে ধাতুর ক্ষেত্রে যোজ্যতা বলতে শেষ কক্ষপথে যদি বলি 1s2, 2s2, 2p6, 3s1। তাহলে ভাইয়া শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? একটা। তাহলে এই যে শেষ কক্ষপথের যেই ইলেকট্রন, ওইটাকে বলে যোজ্যতা ইলেকট্রন। বুঝতে পারছি? শেষ কক্ষপথের যেই ইলেকট্রন, ওইটাকে বলে যোজ্যতা ইলেকট্রন। হ্যাঁ, তাহলে ওই যোজ্যতা ইলেকট্রন কয়টা? একটা। এখানে অন্য ক্ষেত্রে 2, 3, 4, 5 থাকতে পারে, তো এখানে একটা। এবং ধাতুর ক্ষেত্রে এই যোজ্যতা ইলেকট্রনই যোজনী বলতে পারবো, সমস্যা নেই। এই যে যোজ্যতা কি? শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। এই শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 2টা। কার ক্ষেত্রে? এটা ধাতুর ক্ষেত্রে, মনে রাখতে হবে।
আবার ধাতু কীভাবে চিনবো? সকল আম থাকবে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো আম থাকে না? হ্যাঁ, আম থাকে। হাইড্রোজেন ব্যতীত, হাইড্রোজেন হচ্ছে ব্যতিক্রম, আমরা চতুর্থ অধ্যায় শেষে পড়ছি। আচ্ছা, এখানে 0 থেকে 6, মানে তোমার যোজিত ইলেকট্রনগুলো 0, 1, 2, 3, 4, 5, 6 হোয়াটএভার থাকতে পারে। আচ্ছা, আর জিঙ্ক, ম্যাঙ্গানিজ এগুলো হচ্ছে কি নাই? আম নাই, বাট তাও ধাতু। দুইটা জিনিস ব্যতিক্রম, একটু মনে রাখো। জিঙ্ক, ম্যাগনেসিয়াম আম নাই, বাট তাও হচ্ছে তারা কি? ধাতু। আচ্ছা, এবার অধাতুর ক্ষেত্রে কী হবে? ধাতুর ক্ষেত্রে তো বুঝলাম যে শেষ কক্ষপথে যুজতাই হচ্ছে যোজনী। অধাতুর ক্ষেত্রে কি তাই হবে? দেখো, অধাতুর ক্ষেত্রে শেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন সংখ্যা, বিজোড় ইলেকট্রন সংখ্যা সেটা হচ্ছে যোজনী। এখন ইলেকট্রন সংখ্যা বিজোড় দেখতে হবে। এখন এটা একটু পরে বোঝাচ্ছি, একটু পরে বুঝবা। আপাতত 3টা বন্ধন একটু দেখো। আমরা এখানে বন্ধন বলছিলাম কি কোথায়? এই যে রাসায়নিক বন্ধনের ক্ষেত্রে 3টা বন্ধন, আয়নিক, সমযোজী, আর একটা হচ্ছে কি ধাতব। সো ধাতব বন্ধন কীভাবে গঠিত হয়, আয়নিক বন্ধন কীভাবে গঠিত হয়, সমযোজী বন্ধন কীভাবে গঠিত হয় একটু দেখো। ধাতব বন্ধন মানে ধাতু ধাতু বন্ধন গঠিত হয়। এটা আমরা চতুর্থ অধ্যায়ে অলরেডি পড়ে ফেলছি যে ধাতব বন্ধনের বা ধাতব যে সকল পদার্থ আছে তাদের বৈশিষ্ট্য কী কী। তো ধাতুর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকে অলরেডি ধাতব বন্ধনে থাকবে স্বাভাবিক, যেমন হচ্ছে কি চকচক করবে, শব্দ করবে, বিদ্যুৎ পরিবহন করবে, এইগুলো হচ্ছে ধাতব বৈশিষ্ট্য। তারপর ধাতু প্লাস অধাতু দুইটা মিলে হচ্ছে আয়নিক বন্ধন। কারণ আয়নিক বন্ধন কীভাবে গঠিত হয়? আয়নিক বন্ধন ধাতু যেগুলো সেগুলো হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে, আর অধাতুগুলো হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে। আমি একটু দেখাই দিই, যেমন সোডিয়াম ক্লোরাইড একটা লবণ। হ্যাঁ, এখানে সোডিয়াম হচ্ছে ধাতু আর ক্লোরিন হচ্ছে অধাতু। সোডিয়াম কী করে? সোডিয়াম হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে। আর ক্লোরিনটা কী করে? সে একটা ইলেকট্রন গ্রহণ করে। ক্লোরিনটা কী করে? সে একটা ইলেকট্রন গ্রহণ করে, ক্লোরাইড মাইনাস হয়। সরি, ক্লোরিন নর্মাল ক্লোরিন, এখানে কিছু হবে না। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, ক্লোরাইড মাইনাস হয়। এই সোডিয়াম প্লাস আর এই ক্লোরাইড মাইনাস তখন দুইটা মিলে হচ্ছে কি হয়ে যায়? সোডিয়াম ক্লোরাইড গঠন করে। তার মানে আমি যে সোডিয়াম ক্লোরাইড পাচ্ছি, এখানে একটা ধাতু যেটা ইলেকট্রন ত্যাগ করতেছে, আর একটা অধাতু সেটা ইলেকট্রন গ্রহণ করতেছে। তার মানে এই যে একটা যৌগ গঠিত হয়েছে, এই যৌগটার নাম কি? আয়নিক যৌগ। বুঝছি? আবার আমরা যদি বলি একটা ক্লোরিন, এটা হচ্ছে ক্লোরিন। এখানে কি আছে? দুইটা ক্লোরিন আছে, একটা ক্লোরিন আর একটা ক্লোরিন। ক্লোরিনের মাঝে একটা বন্ধন, এখানে একটা ইলেকট্রন দেওয়াও দেয় নাই, আবার একটা ইলেকট্রন টোটালি নেওয়াও নেয় নাই। কি করছে? যে ক্লোরিনের শেষ কক্ষপথে আমরা জানি ইলেকট্রন কয়টা? 7টা। আমরা চতুর্থ অধ্যায়ে দেখাইছি 7টা। এখানে আছে কয়টা? 7টা। আচ্ছা, এই যে আমরা একটু দেখাই, এই যে দুইটা 4টা, 4টা হইলো, এই যে এখানে দুইটা 6টা হইলো, তাই না? শেষ কক্ষপথে। আর এখানে ওই যে দিলাম 2টা 4টা 6টা, 6টা হয়েছে না? এখানে একটা, এই যে এটার একটা, এক জায়গায় ক্রস দিলাম আর যে কি দিলাম বরাট করলাম। তো এই দুইটা ওরা কি করে? ওরা হচ্ছে ভাগাভাগি করে। ভাগাভাগি করার কারণে ওর কক্ষপথে তখন 2টা 4টা 6টা, এই দুইটা ওরও হয়ে যায়, আবার এই দুইটা এরও হয়ে যায়। দুইটা হচ্ছে তারা কি করে? শেয়ার করে, দুজন শেয়ার করতেছে। আচ্ছা, তাহলে যে বন্ধন গঠিত হয়েছে, এখানে কি বন্ধন গঠিত হয়েছে? সমযোজী বন্ধন। তখন হচ্ছে এই ক্লোরাইড 2 Cl2, তখন সেটাকে বলবো হচ্ছে সমযোজী বন্ধন। তখন সেটা অধাতু অধাতু, তাহলে ক্লোরিন একটা অধাতু, ক্লোরিন একটা অধাতু। আচ্ছা ভাইয়া, সোডিয়াম সোডিয়াম কি সমযোজী বন্ধন গঠন করা সম্ভব? না, কেন সম্ভব না? কারণ হচ্ছে এটা হচ্ছে সোডিয়াম ধাতু, আর এটাও ধাতু। ধাতু ধাতু কেন সমযোজী বন্ধন গঠন করবে? ধাতু ধাতু বন্ধন গঠন করবে ধাতব বন্ধন, ধাতব বন্ধন। কারণ সোডিয়ামের একটা ইলেকট্রন শেষ কক্ষপথে থাকে, আরেকটা সোডিয়ামের শেষ কক্ষপথে আরেকটা ইলেকট্রন থাকে। এই ইলেকট্রনগুলো কী করে? ঘোরাফেরা করে পারমাণবিক শ্বাস আকারে সঞ্চালনশীল ইলেকট্রন হিসেবে, এগুলো আমরা পরে দেখাবো। আচ্ছা, তাহলে বুঝছি ধাতব বন্ধন, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধনের একটু সামারি। ধাতু যতটা ইলেকট্রন দান করে ততটা পরমাণুর সাথে যুক্ত হয়, এটাই তার যোজনী। তবে যোজনীর বিভিন্ন সংজ্ঞা দেওয়া যায়, বুঝছো? এখানে বিভিন্নভাবে দিছে। যেমন সোডিয়াম একটা ধাতু, অ্যালুমিনিয়াম একটা ধাতু। অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন দান করতে পারে, সুতরাং 3টা তার যোজনী। যেমন ঠিক তেমনইভাবে সোডিয়াম একটা ইলেকট্রন দিতে পারে, 1 যোজনী। ক্যালসিয়াম 2টা ইলেকট্রন দিতে পারে, 2 যোজনী। অ্যালুমিনিয়াম এটা বললাম 3টা দিতে পারে, 3 যোজনী। সো জয়টা দিতে পারবে তয়টা হচ্ছে ততটা হচ্ছে 4 যোজনী। পটাশিয়াম একটা দিতে পারে, পটাশিয়াম যোজনী 1। আচ্ছা, আবার এখানে দেখো যে ক্লোরিন, ক্লোরিন জয়টা ইলেকট্রন নিতে পারে, তাহলে একটা ক্লোরিন কয়টা ইলেকট্রন নিতে পারবে? একটা ইলেকট্রন নিতে পারবে। সুতরাং ক্লোরিনের যোজনী 1। 3টা ক্লোরিন 3টা নিতে পারবে, কিন্তু আমাকে একটা হিসেবে কাউন্ট করতে হবে। একটা ক্লোরিন কয়টা নিতে পারে? একটা ইলেকট্রন, সুতরাং তার যোজনী 1 হবে। কোনো পরমাণুর সাথে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত হয় তার সংখ্যা দ্বিগুণ করলে উক্ত পরমাণুর যোজনের যোজ্যতা পাওয়া যায়। হাইড্রোজেনের সর্বদা হচ্ছে 1। হাইড্রোজেনের যোজনের সর্বদা হবে কী হবে? 1 হবে।
এটা আশা করি মানে ভুল হবে না, মুখস্থ থাকবে। হাইড্রোজেন অলওয়েজ এক হবে, বুঝছো? তার সাথে যখন আমরা অক্সিজেন পরমাণু যুক্ত হয়, কোনো পরমাণুর সাথে যখন অক্সিজেন পরমাণু যুক্ত হয় তখন তার সংখ্যা দ্বিগুণ করলে উক্ত পরমাণু যোজনী হয়। এখন এটা তোমাকে যদি বোঝাই, দেখো বলছি কি যে কোনো পরমাণুর সাথে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়, এটা কোনো পরমাণু আমরা নিব হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আমরা কার্বন ডাইঅক্সাইড নিলাম। তাহলে এখানে বলছে যে কোনো পরমাণুর সাথে, তাহলে কোনো পরমাণুটা কি? কার্বন। কার্বন পরমাণুর সাথে যতটা অক্সিজেন পরমাণু যুক্ত হয়, কয়টা অক্সিজেন যুক্ত হয়েছে? 2টা যুক্ত হয়েছে, রাইট? তার সংখ্যা দ্বিগুণ করলে হবে কি? অযুক্ত পরমাণু যোজনী। তার মানে আমি যদি এটাকে দ্বিগুণ করে ফেলি, 2 দুগুণে কত হবে? 4 হবে। তাহলে কার্বনের যোজনী হবে কত? 4। বুঝছি? এটা একটু ব্যতিক্রম, এটা এত বেশি আসে না, আর এটা দিয়ে আসলে অনেক সময় বের করাও যায় না, কারণ এক্সাম্পল কম, বুঝছো? ওইগুলো হাইড্রোজেন দিয়ে নর্মালি হয়ে যায়, আর হচ্ছে নর্মাল যে ধাতু অধাতুর ক্যারেক্টার পূর্বে আমরা দেখছি ওইগুলো দিলেই হয়ে যায়। আচ্ছা, এরপর আমরা দেখবো গ্যাসীয় সমযোজী যৌগ কী কী আছে। কার্বন ডাইঅক্সাইড, তারপর মিথেন, অ্যামোনিয়া, এগুলো হচ্ছে সমযোজী যৌগ। কারণ কেন সমযোজী যৌগ? কারণ হাইড্রোজেনকে আমরা কখনো বলছি যে এটা এই বাম পাশে থাকার পরেও এটা কখনো বলছি এটা ধাতু? বলি নাই। এটা অধাতুর মতো ক্যারেক্টার বেশি প্রদর্শন করে, মানে অলমোস্ট ওর মতো প্রদর্শন করে, ধাতুর মতো প্রদর্শন করে একটু বেশি, তবে অধাতুর মতো প্রদর্শন করে। এই জন্য এটাকে আমরা সরাসরি কী বলতেছি না, ধাতু বলতেছি না। এই জন্য এই কার্বন একটা অধাতু, আবার হাইড্রোজেন একটা অধাতু, 2টা অধাতু মিলে হচ্ছে আমার সমযোজী গঠন। কার্বন অক্সিজেন সমযোজী, নাইট্রোজেন হাইড্রোজেন সমযোজী বন্ধন গঠন করতেছে। এবং কী সমযোজী? এটা হচ্ছে গ্যাসীয় সমযোজী। আবার তরল সমযোজী যৌগ আছে, যেমন পানি, তারপর হচ্ছে এটা কি বলতে পারবা? এটা কি নাম কি? জৈব যৌগ বা জীবাশ্ম জ্বালানি, এটা তো পড়ো নাই। এটা হবে কি? অ্যালকোহল। কোন ধরনের অ্যালকোহল? ইথানল। আচ্ছা, তারপরে হচ্ছে কঠিন যৌগ কি আছে? S8, আর হচ্ছে আয়োডিন। এখন ভাই S8 মানে কি? যেমন আমি একটু বোঝাই দিই, কনসেপ্টটা ক্লিয়ার রাখো। যে বললাম হাইড্রোজেন, নর্মালি তুমি কি হাইড্রোজেন লিখতে পারবা? এটা আমরা দ্বিতীয় অধ্যায়ে পাইছি। না, লেখা যাবে না। কি লিখবা? S2। অক্সিজেন লেখা যাবে? নর্মালি না, O2। নাইট্রোজেন লেখা যাবে? না, N2। ঠিক তেমনই সালফার নর্মালি থাকে না, সালফার থাকে 8টা, সালফার 8, S8। সো এটা একটু ব্যতিক্রম, কারণ সব ম্যাক্সিমাম ক্ষেত্রে 2 বসে, কিন্তু এইখানে যে আমার হচ্ছে কি 8 হচ্ছে। আরেকটা হচ্ছে ফসফরাসের ক্ষেত্রে 4, ফসফরাসের 4, সালফারের 8, এই দুটো একটু আলাদাভাবে মনে রাখো। আর ম্যাক্সিমাম হচ্ছে 2 হয়। নিষ্ক্রিয় গ্যাসগুলো তো একই হয়, এটা তো আর অন্য কিছু হয় না। ব্যান্ডাওয়ালস শক্তি নাই। এই যে ব্যান্ডাওয়ালস একটা শক্তি, আসলে মানে একটু কঠিন লাগতে পারে যে ব্যান্ডাওয়ালস আবার কি। এটা একদম দুর্বল শক্তি, তবে এটা আহামরি তোমাদের পড়ার দরকার নাই, ভয় পায় অনেক কিছু, এটা পরবর্তীতে শিখবা। তারপর নিষ্ক্রিয় গ্যাসের যোজনী হচ্ছে 0 হয়েছে। এবার আমরা এখানে আসি যে বিভিন্ন অণুতে পরমাণুসমূহ যে আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। তো রাসায়নিক বন্ধনটা কি বললাম? যে বিভিন্ন যৌগের মধ্যে, যেমন একটা যৌগ যদি বলি কার্বন ডাইঅক্সাইড, এটা কি যৌগ না? রাসায়নিক যৌগ না? তাহলে কি বলছে? যে পরমাণু সমূহ, এই যে কার্বন একটা পরমাণু, অক্সিজেন একটা পরমাণু, যে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে, কার্বন অক্সিজেন যে আকর্ষণের মাধ্যমে যুক্ত আছে তাকে বলে রাসায়নিক বন্ধন। সব অণুতেই পরমাণু সমূহ এক বিশেষ ধরনের আকর্ষণ শক্তি দ্বারা পরস্পর আবদ্ধ থাকে, এটা বন্ধন শক্তি। এখন বন্ধন শক্তি অনেকগুলো হইতে পারে, যেমন আমরা যদি বলি যে ক্লোরিন আবার ক্লোরিনের সাথে আবেদন করেছে, অক্সিজেন অক্সিজেনের সাথে, নাইট্রোজেন নাইট্রোজেনের সাথে, এভাবে বন্ধন গঠন করে না, অক্সিজেন ডাবল বন্ড থাকে। আবার হচ্ছে এরকম অনেক বন্ধন, এক একটা হচ্ছে কি বন্ধন বলা হয়, বন্ধন আকর্ষণ শক্তি, আবার এক একটা কি বলা হয়? বন্ধন বলা হয়। এখন প্রকারভেদ যদি আমরা বলি, গঠনের প্রকৃতির উপর নির্ভর করে বন্ধন হচ্ছে কত প্রকার? 4 প্রকার, যেমন আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন। এখন সন্নিবেশ সমযোজী বন্ধন হবে, সন্নিবেশ সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, এগুলো হচ্ছে মেইন বন্ধন। সন্নিবেশটা বন্ধন কি এটা আমরা দেখাচ্ছি, একটু পর দেখাবো। আর কয়েক প্রকার বন্ধন আছে, ওই যে আমরা একটু আগে বলছিলাম ডাইপোল ডাইপোল, ভ্যান ডার ওয়ালস, হাইড্রোজেন বন্ধন। তাহলে বন্ধন কিভাবে তৈরি হয় এটা একটু কনসেপ্টের জন্য দরকার। বন্ধন কিভাবে তৈরি হয়? বন্ধন হচ্ছে ইলেকট্রন সমূহের মধ্যে
পরমাণু সমূহের মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বন্ধন করতে হয় অথবা শেয়ারের মাধ্যমে বন্ধন করতে হয়। বুঝছো? বন্ধন করতে হয় ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে কোন বন্ধন হয়? আয়নিক বন্ধন। আর শেয়ারের মাধ্যমে কোন বন্ধন? সেটা হচ্ছে সমযোজী বন্ধন করতে হয়। এখন আমরা সমযোজী বন্ধন, এই যে এখানে সমযোজী বন্ধন একটু কনসেপ্ট দিছি, আয়নিক বন্ধনের একটু কনসেপ্ট দিছি, তারপরে আর কিসে দিছি, ধাতব বন্ধনের একটু কনসেপ্ট দিছি। দেই না হচ্ছে কি সন্নিবেশ সমযোজী বন্ধনের কোনো কনসেপ্টে দেই নেই। বা সন্নিবেশ কি, সন্নিবেশ সমযোজী বন্ধন কি, বা সন্নিবেশ সমযোজী যেহেতু বলছেন, তাহলে সমযোজীরা তো আমরা বুঝি যে এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে অক্সিজেন, আবার এটা হাইড্রোজেন পানির ক্ষেত্রে। তাহলে এই যে একটা বন্ধন মাঝখানে আছে, এই বন্ধনের ক্ষেত্রে আমরা জানি দুইটা ইলেকট্রন থাকবে। তো এটা হচ্ছে সমযোজী বন্ধন। এখন সামহাও তোমাকে আমি বললাম যে দেখো একটা যৌগ যদি আমরা এরকম করি যে NH3, এটা হচ্ছে অ্যামোনিয়া, সমযোজী বন্ধন আছে। কি বন্ধন আছে? সমযোজী বন্ধন আছে। আমি বললাম কি NH4, 4 দেন একটা প্লাস দিলাম। ভাইয়া NH4 এটা কীভাবে করতে হলো? তোমাদের একটু কঠিন লাগতে পারে, একটু বোঝো, আমি বোঝাচ্ছি সহজ করেই। যে নাইট্রোজেনের যোজনী 3, তাহলে নাইট্রোজেন 3টার সাথে বন্ধন গঠন করবে হাইড্রোজেনের, এটা পারফেক্ট। কিন্তু এটা কিভাবে হইল? দেখো আমরা একটু মানে ভেঙে দেখাই যে এটা হচ্ছে নাইট্রোজেনের কয়টা ইলেকট্রন কয়টা থাকে বলো? নাইট্রোজেনের প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকে? নাইট্রোজেনের 7 না, দ্বিতীয় কক্ষপথে মনে হচ্ছে 5টা, এই তো 2 আর হচ্ছে 3, 5। 5টার সাথে এই যে একটা হাইড্রোজেন আসবে, তাহলে হাইড্রোজেন বন্ধন গঠন করলো, এখানে হাইড্রোজেন আসলে বন্ধন গঠন করলো, এখানে হাইড্রোজেন এসে বন্ধন গঠন করলো। আচ্ছা, তাহলে তো 3টা হাইড্রোজেন হওয়ার কথা, এখানে 3টা হাইড্রোজেন হওয়ার কথা, 3টা হাইড্রোজেন হওয়ার কথা, কিন্তু 4টা কীভাবে আসলো দেখাচ্ছি। তাহলে এইখানে যখন বন্ধন গঠন করছে, এই বন্ধনটা কী বলছে? সমযোজী বন্ধন। শেষ কক্ষপথে আমার 3টা ইলেকট্রন বিজুর অবস্থায় আছে, 5টা ইলেকট্রন, 5টার মাঝে তার শেষ কক্ষপথে সুস্থিতি অর্জনের জন্য কয়টা লাগবে? 8টা লাগবে। এটা হচ্ছে অষ্টক নিয়ম। আমরা একটু পরে অষ্টক নিয়মে আসতেছি, তবে এর আগে যেহেতু এই একটু বোঝাচ্ছি এই জন্য একটু বলে দিচ্ছি আর কি। তো একটা মৌল চায় সবসময় তার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন এসে সুস্থিতি অর্জন করবে, তা 8টা লাগবে। আছে কয়টা? 5টা, 3টা লাগবে। সুতরাং 3টা হাইড্রোজেনের সাথে একটা একটা করে নিয়ে সে 8টা বানাইবে। কিন্তু এর পরেও যখন এরকম অষ্টক পূরণ করবে তখন তো সমযোজী নর্মাল। কিন্তু সন্নিবেশের ক্ষেত্রে কি হয় যে এরপরেও, যেমন এখানে আমরা হাইড্রোজেন পাচ্ছি কটা? 4টা, এখানে আমি 3টা হাইড্রোজেন দিচ্ছি, আরেকটা হাইড্রোজেন যদি দিবার চাই কীরকম হবে? এই যে এরকম H প্লাস। H প্লাস বলতে এখানে কি বোঝাচ্ছে? আচ্ছা এখানে দিচ্ছি না, এখানে দিচ্ছি H প্লাস। H প্লাস বলতে কি বোঝাচ্ছে? হ্যাঁ, H প্লাস তো হচ্ছে আমরা জানি সোডিয়াম পড়াইছেন, সোডিয়াম হচ্ছে 11টা ইলেকট্রন, সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন দিয়া দিছে 10টা ইলেকট্রন। তাহলে হাইড্রোজেনের তো থাকে একটা ইলেকট্রন, তাহলে H প্লাস মানে একটা ইলেকট্রন দিয়া দিছে, তার মানে এখানে কিছু নাই। তাহলে সে যদি বন্ধন গঠন করতে চায়, কীভাবে বন্ধন গঠন করবে? ওর তো কোনো ইলেকট্রনই নাই। হ্যাঁ, তখনও সে বন্ধন গঠন করতে পারবে। তো বন্ধন গঠন করতে হলে বললাম না অষ্টক 2-এর নিয়ম পূরণ করতে হয়। তাহলে ও এই যে এরকম তীর দিয়া সন্নিবেশের সময় এরকম তীর চিহ্ন দিতে হয়। এখানে যে আমার 2টা ইলেকট্রন আছে, এই 2টা ইলেকট্রন ও বন্ধন গঠন করবে। বুঝছো? ওর ইলেকট্রন নাই, তারপরেও ও বন্ধন গঠন করতে পারতেছে। তো ইলেকট্রন এই তখন এটা কি হবে? বন্ধন জোড়। আর এগুলো হচ্ছে কি, এই যে এখানে তো মুক্ত জোড় নাই, যে এই 2টা যদি একসাথে থাকে তখন সেটা মুক্ত জোড়, কিন্তু এখানে সবগুলো তো বন্ধন গঠন করছে, সুতরাং বন্ধন জোড় ইলেকট্রন। এই বন্ধন জোড় ইলেকট্রনগুলো কে দিছে? নাইট্রোজেন দিছে একা। যদি একটা মৌল হাইড্রোজেনও দিতে, মানে হাইড্রোজেন ছাড়া অন্য মৌল থাকলে অন্য মৌল যদি দেয় তাও সম্ভব। মানে 2টা মৌলের ক্ষেত্রে যেই দিওক না কেন, সে যদি একাই 2টা ইলেকট্রন দেয় বন্ধন জোড়, তখন সেটা হবে সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে এই বন্ধনটা হবে সন্নিবেশ সমযোজী বন্ধন, কিন্তু এই বন্ধনটা হবে সমযোজী বন্ধন। কেন? কারণ হচ্ছে একটা দিছে নাইট্রোজেন আর একটা দিছে হাইড্রোজেন। আশা করি বুঝতে পারছি। যদি না বুঝো আরেকটু ব্যাক করো, 2 মিনিট ব্যাক করে আবার একটু দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা আমাদের গতানুগতিক আলোচনায় চলে আসি। তাহলে বন্ধন গঠনের কারণ কেন? স্থিতিশীলতা অর্জন করতে চায়, স্থিতিশীলতা অর্জন করার আকাঙ্ক্ষা, এই জন্য বন্ধন গঠন করে। প্রতিটি পরমাণুর লক্ষ্য থাকে, কি লক্ষ্য থাকে? লক্ষ্য থাকে ইলেকট্রন গ্রহণ করবে অথবা বর্জন করবে অথবা ভাগাভাগি করবে। ভাগাভাগি করে কি করবে? যে নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রোবিন্যাস লাভ করবে। ওই যে আমরা আগে বলে ফেলছি অলরেডি। আচ্ছা, তারপরে এখানে আমরা হচ্ছে যে একযোজী কারা আছে এটা একটু মুখস্থ করব।
তারপর দ্বিযোজী কারা আছে, ত্রিযোজী কারা আছে, চতুর্থযোজী কারা আছে, পঞ্চযোজী কারা আছে, এটা মুখস্থ করবে, কাজে আসবে। যেমন আমরা বললাম যে পঞ্চযোজী হচ্ছে নাইট্রোজেন ফসফরাস, মানে ফসফরাস কি করতে পারে, 5টা বন্ধন গঠন করতে পারে, ঠিক আছে। নাইট্রোজেনের ক্ষেত্রে বললাম ত্রিযোজী এবং পঞ্চযোজী, মঞ্চযোজী খুব রেয়ার, ত্রিযোজী একটু বেশি থাকে। তাহলে নাইট্রোজেন কি করতে পারে, 3টা বন্ধন গঠন করতে পারে। আমরা পড়ছি না NH3, তাহলে 3টা NH3 যুক্ত হয়। তারপর PCl5 পড়বো আমরা, পরবর্তীতে পড়বো PCl5, 5টা। সো বন্ধন কয়টা গঠন করে, কয়টা বন্ধন ইলেকট্রন গঠন করতে পারে, ওইটা আমরা যোজনে দিয়ে শিখে যাব। আচ্ছা, আমি একটু সহজ করাই দিই, কেমন মুখস্থ করবা। গ্রুপ 1, গ্রুপ 1 এটা তো পারবা। গ্রুপ 1 গুলা হচ্ছে একযোজী, তার মানে গ্রুপ 1 এখানে কয়টা আছে, এই যে সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, হাইড্রোজেন আছে, 3টা মৌল। তাহলে 3টা মৌল হচ্ছে কি, আরও যতগুলো আছে সিজিয়াম ফ্রান্সিয়াম সবগুলো হচ্ছে কি এই যোজনে 1। তারপরে গ্রুপ 2, গ্রুপ 2 এ কী কী আছে, ওগুলো যোজনে 2, যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারপরে বেরিলিয়াম, তারপর হচ্ছে কি রেডিয়াম, এগুলো হচ্ছে কি যোজনী 2। গ্রুপ 2 এরগুলো যোজনী 2। আবার গ্রুপ 17 একটা ইলেকট্রন গ্রহণ করে, ওদের যোজনী আবার 1। 17 হচ্ছে কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যোজনী 1, একযোজী। তার মানে এখানে দেখো অলমোস্ট তোমার কয়টা, বেশি দেখ শেষ না। তাহলে গ্রুপ 1, তাহলে হচ্ছে গ্রুপ 1, গ্রুপ 1 আর হচ্ছে প্লাস 17, গ্রুপ 1 17 এগুলো হচ্ছে একযোজী। তারপর তুমি একটু মনে রাখলা যে কপার, সিলভার এগুলো হচ্ছে মাঝখানের থেকে আসছে, এগুলা একযোজী। কপার দুযোজীও হইতে পারে, যেখানে আমরা দেখবো কপার দ্বিযোজী। আচ্ছা, তারপরে এখানে আমরা দ্বিযোজী ক্ষেত্রে আর কি কি পাবো, এই যে অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখবো যে একটা অক্সিজেন পরমাণু কয়টা একযোজী পরমাণুর সাথে যুক্ত হয়, বা কোন একটা মৌল কয়টা একযোজী মৌলের সাথে যুক্ত হয়, ওই হিসেবে হচ্ছে আমরা কি করবো, বসায় দেবো। তাহলে অক্সিজেন হচ্ছে 2, সালফারের 2, জিঙ্কের 2, এই যে আয়রনের 2ও হইতে পারে, আবার 3ও হইতে পারে, এই যে 3ও হইতে পারে। আবার টিন, ল্যাড, বেরিয়াম, বেরিয়াম তো বলছি গ্রুপ 2 এর অন্তর্ভুক্ত। তাহলে একটু মাথা খাটাও, একটু টেকনিক্যালি পড়ো, তাহলে হচ্ছে প্রেশারটা কম হয়ে যাবে। যেমন হচ্ছে গ্রুপগুলো যদি মুখস্থ পারো, এখান থেকে যোজনী অনেকগুলো বের করতে পারবা। তারপর এখানে তো কম, এগুলো একটু মুখস্থ করে ফেলবা। কার্বনের, সিলিকনের, সালফারের, এটি একটু বেশি ইম্পর্টেন্ট, এটা ভালো করে মুখস্থ করবা। এই যে এখানে হচ্ছে স্পেশালি ফসফরাসটা বেশি ইম্পর্টেন্ট, পঞ্চযোজী। এখানে হচ্ছে এটা বেশি ইম্পর্টেন্ট, এখানে এলএক্সিকে, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপর অ্যালুমিনিয়ামটা ইম্পর্টেন্ট। আর এখানে তো এগুলো পারবাই, সমস্যা নাই। এখন এইখান থেকে একটা জিনিস তোমাকে বুঝাই দিই, সেটা হচ্ছে যে আস ইক, তোমরা জানো কি না আমি জানি না, দেখা দিচ্ছি। মোটামুটি কনসেপচুয়াল অধ্যায় আলোচনা করতেছি, তো এই জন্য সব দেখা দিচ্ছি। আস ইক মানে আস কি আবার ইক কি, দেখো এখানে আয়রন কয়বার আছে, 2 যোজিতে আছে। আয়রন আবার কোথায় আছে, 3 যোজিতে আছে। এখানে কপার আবার কি 2 যোজিতে আছে, 1 যোজিতে আছে। আবার কপার এখানে, এই যে এখানে কপার আবার 2 যোজিতে আছে। আচ্ছা, যদি একটা মৌল বা একটা পরমাণু একাধিক যোজনী প্রদর্শন করে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে আসইক। আস বলতে কম, আস বলতে কম, ইক বলতে বেশি। যেমন আয়রনের ক্ষেত্রে কম কোনটা, 2। যখন আয়রনের যোজনী যখন 2 হবে, তখন সেটা হবে আস। যেমন আমরা বলবো ফেরাস ক্লোরাইড, যেমন FeCl2, এটা কি হবে, ফেরাস ক্লোরাইড। আবার যখন আয়রনের যোজনী যখন 3 হবে, তখন সেটা হবে ফেরিক, যেমন এই যে FeCl3, এটা হবে ফেরিক ক্লোরাইড। আবার বলছি ফেরাস ক্লোরাইড, এই যে আস থেকে আসছে ফেরাস ক্লোরাইড, আর এটা হচ্ছে ইক থেকে আসছে ফেরিক ক্লোরাইড, বুঝতে পারছি, আসিক। তারপরে যে কপারের ক্ষেত্রে যে CuCl, এটা কি হবে কিউপ্রাস ক্লোরাইড, কিউপ্রাস ক্লোরাইড। আবার CuCl2, কিউপ্রিক ক্লোরাইড, কিউপ্রাস ক্লোরাইড, কিউপ্রিক ক্লোরাইড। সো এইভাবে দ্বারা এগুলাই বোঝাচ্ছে, আশা করি বুঝতে পারছ। এরপরে আমরা যৌগমূলক নিয়ে আলোচনা করি। যৌগমূলক বলতে কি বোঝাচ্ছে, যে একাধিক পরমাণু সমন্বয়ে গঠিত পরমাণু গুচ্ছ, যা একটা আয়নের নিয়ে আচরণ করে, এদেরকে পরমাণু গুচ্ছ, এই পরমাণু গুচ্ছগুলোকে যৌগমূলক বলা হয়। এখানে আমরা এতক্ষণ যে আলোচনা করছি, একটা যৌগমূলক আমি অলরেডি দেখাই ফেলছি, বলতে পারো কোনটা, এটা হচ্ছে এই যে NH4+, এটা হচ্ছে একটা যৌগমূলক।
এটা যদিও 4টা হাইড্রোজেন আছে, একটা নাইট্রোজেন আছে, কিন্তু এই 4টা, একটা নাইট্রোজেন, 5টা মিলে একটা যৌগমূলকের মতো আচরণ করে, একটা আয়নের ন্যায় আচরণ করে। তখন এই যে পরমাণু গুচ্ছ কেন? একটা পরমাণু না, একাধিক পরমাণু, এই জন্য পরমাণু গুচ্ছ। কিন্তু আচরণ করতেছে কার মতো? ওই যে নর্মাল এখানে প্রত্যেকটা একটা একটা ছিল না, আচরণ করতেছে ওই একটা মূলের মতো আচরণ করতেছে, বা মানে একটা আয়নের মতো আচরণ করতেছে। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে যৌগমূলক। তাহলে এর এই যে এখানে একটা প্লাস দেখে আমরা বুঝতে পারছি এটার যৌগমূলক হচ্ছে, যোজনীগত হচ্ছে 1। এরকম আরও আছে, যেমন আমরা পড়ব হচ্ছে কার্বনেট CO3 2-, ফসফেট PO4 3-। তাহলে 2- যেটা, এটা বোঝাচ্ছে দুইটা ইলেকট্রন ও মানে অলরেডি ওর আছে বেশি, তারপরে এটা যোজনী হবে কত? 2। যোজনী কখনো কি হয় না? ঋণাত্মক হয় না বা ভগ্নাংশ হয় না, সুতরাং এটা আমরা নর্মালি পূর্ণ সংখ্যা প্রকাশ করবো। ফসফেটের ক্ষেত্রে 3, কার্বনেট ফসফেট, এরকম হয়তো আমরা এখানে লিখছি। হ্যাঁ, এই যে এখানে আছে, দেখো। তাহলে একযোজি কারা? একযোজি হচ্ছে এখানে আমরা দিতে পারছি কি দেখো, একযোজির ক্ষেত্রে হচ্ছে হাইড্রোক্সাইড আছে, এখানে মাইনাস বলতে আদান -1, কিন্তু যোজ্যতা হচ্ছে 1 বা যোজনী 1। আদান মাইনাস হবে, ভগ্নাংশ হবে, সমস্যা নেই, কিন্তু যোজ্যতা সবসময় পূর্ণ সংখ্যা হবে। তাহলে এখানে হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে কার্বনেট, নাইট্রাইট, তারপর হচ্ছে অ্যামোনিয়াম, এই যেটা হচ্ছে নাম কি? অ্যামোনিয়াম। তারপর হচ্ছে ফসফোনিয়াম, এগুলো সবগুলা প্লাস থাকলে +1 আদান, কিন্তু সবসময় যোজনী হবে কত? 1 হবে। তাহলে একটু রিডিং দিবা, পড়বা, মুখস্থ করবা, এখানে তো বোঝানোর আর কিছু নাই। দ্বিযোজীর ক্ষেত্রে এই যে আমরা কার্বনেট, তারপর হচ্ছে সালফাইট, আর 3যোজীর ক্ষেত্রে ফসফেট। 3যোজীর ক্ষেত্রে একটাই, এজন্য সহজ হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, এখানে একটা টেকনিক বলে দিছি, টেকনিকটা তুমি চাইলেও কাজে লাগাইতে পারো, তো এতটা আহামরি জরুরি না। যেমন 1 থেকে 20 পর্যন্ত যোজনীগুলো কীভাবে মনে রাখা যায়? যেমন 2, 10, 18, এর কাছাকাছি হলে কী হবে? পারমাণবিক সংখ্যার পার্থক্য হবে হচ্ছে কি উক্ত মৌলের যোজনী। যেমন আমি যদি বলি যে 18 হচ্ছে কি আর্গন, আর্গন হচ্ছে আমার 18। তো ক্লোরিন হচ্ছে কত? 17। আমরা তো এগুলো অলরেডি মুখস্থ করছি। তাহলে 17 18 কত লাগে? 1 লাগে, এই পার্থক্য 1 হচ্ছে ক্লোরিনের যোজনী। আবার যদি আমরা বলি ফসফরাস কত? 15। তাহলে 10 থেকে 10 হচ্ছে কত? নিয়ন। 10 থেকে ফসফরাস যাইতে হলে আমার কত লাগবে? 5 লাগবে, সুতরাং ফসফরাস যোজনী হচ্ছে 5। ঠিক আছে। আবার ফসফরাস যোজনী 3ও হয়, যেমন 18 পর্যন্ত যদি যাইতে চাই আর্গন, তাহলে আমার 3 লাগবে, 3, সুতরাং 3 হচ্ছে ফসফরাসের যোজনী। সো এইভাবে আর কি কাউন্ট করে। এটা আহামরি এত ইম্পর্টেন্ট কিছু না, তুমি যদি মনে হয় তুমি পড়বা তাহলে পড়ো, না পড়লে লস হবে না। আচ্ছা, এবার আমরা যোজনীর একটু প্রকারভেদটা দেখে নিই। যোজনীর প্রকারভেদটা অনেক জরুরি, এটা আমরা একটু স্কিপ হয়ে গেছে, এটা আমরা এখানে লিখছি, এটা প্রথমে লিখলে হয়তো কাজ হইতো। আমরা যোজনী যখন পড়াইছিলাম তখন এটা আলোচনা করে ফেললে ভালো হইতো। তো যোজনীটা কি? যোজনী তো আমরা বললাম যে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে জয়টা ইলেকট্রন থাকে সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। কিন্তু যোজনী হচ্ছে কাকে বোঝাচ্ছে? যখন ইলেকট্রন একযোজী, দ্বিযোজীর ক্ষেত্রে একযোজী যুক্ত হতে পারবে, অথবা একটা অক্সিজেন পরমাণুর সাথে মানে যেই পরমাণু যুক্ত হয় তার সংখ্যা দ্বিগুণ করলে ওটা হচ্ছে যোজনী। যোজনী মানে হচ্ছে যুক্ত হওয়ার ক্ষমতা। আমি আবার বলি যুক্ত হওয়ার ক্ষমতা, তাহলে কে যুক্ত হয়? ইলেকট্রন যুক্ত হয়। কয়টা ইলেকট্রন দিতে পারবে ধাতুর ক্ষেত্রে, অধাতুর ক্ষেত্রে কয়টা ইলেকট্রন নিতে পারবে, এগুলোই তো যোজনী, তাই না? এগুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। এই যোজনী আমরা 4 প্রকার যোজনী পাবো। একটা হচ্ছে সর্বোচ্চ যোজনী, একটা হচ্ছে সক্রিয় যোজনী, পরিবর্তনশীল যোজনী, সুপ্ত যোজনী। নামগুলো মুখস্থ করো। সর্বোচ্চ, তারপর হচ্ছে সক্রিয়, তারপর হচ্ছে পরিবর্তনশীল, তারপর হচ্ছে সুপ্ত। আর আমরা আয়রন দিয়ে যদি বুঝাই তাহলে সবটি বুঝতে পারবা। দেখো এখানে হচ্ছে কি ফেরাস ক্লোরাইড না ফেরিক ক্লোরাইড বলো তো? ফেরাস ক্লোরাইড। তাহলে ফেরাস ক্লোরাইড যোগে আয়রনের যোজনী কত? এটা আমরা দেখব। তাহলে আয়রনের যোজনী কী কী হইতে পারে? আমরা বলি যোজনী হইতে পারে 2, হইতে পারে 4, আরও একাধিক হইতে পারে। তো আমরা আপাতত 2, 4 ধরি। তাহলে দেখো এই যোগে আয়রনের যোজনী কয়টা? 2টা দেখাইছি। তার মানে এর কি আছে? পরিবর্তনশীল যোজনী আছে, 2 হইতে পারবে, 4 হইতে পারবে। তার মানে কোনো যৌগের, কোনো মৌলের যদি একাধিক যোজনী থাকে তাহলে ওই যৌগের মূল যোজনীকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। গেল পরিবর্তনশীল যোজনীর সংজ্ঞা। এরপরে এই যে এখানে বলছে একাধিক যোজনী আছে, তাই এই পরিবর্তনশীল যোজনী।
এখানে 2 3, আচ্ছা 2 4 না 2 3, সরি 2 3, 2 3ই তো আমি ভুল বলে ফেলছি, 2 3 যোজনী। এখন এইখানে ব্যবহৃত হয়েছে কোনটা, এই যৌগে ব্যবহৃত হয়েছে কোনটা, কোন যোজনী ব্যবহৃত হয়েছে? 2 যোজনী, কারণ ক্লোরিনের যোজনী 1, দুইটা ক্লোরিনের সাথে আয়রন যুক্ত হয়েছে, সুতরাং ফেরাস গঠন করছে, তার মানে আয়রনের যোজনী হচ্ছে 2। এইখানে যে যোজনীটা ব্যবহার করা হয়েছে ওই যোজনীকে বলা হয় সক্রিয় যোজনী, মানে যৌগে সক্রিয় আছে ব্যবহৃত হয়েছে, তার মানে সক্রিয় যোজনী। কিন্তু এর যোজনী ছিল পরিবর্তনশীল যোজনী মাঝে সর্বোচ্চ কোনটা? 3 যোজনীকে বলা হয় সর্বোচ্চ যোজনী। এই দেখো, এই 2 এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 3, সুতরাং 3 হচ্ছে সর্বোচ্চ যোজনী। আর ব্যবহৃত হয়েছে কোনটা? 2 হচ্ছে সক্রিয় যোজনী। এবার সর্বোচ্চ এবং সক্রিয় যোজনীর মাঝে পার্থক্য করব, যেইটা হবে সেটা হচ্ছে আমার সুপ্ত যোজনী, মানে হচ্ছে 1। আশা করি বুঝতে পারছো, এখানে আর বাংলায় বোঝানো কিছু নাই। তুমি না বুঝলে সেম প্রসেস আর একটু ব্যাক করে আবার একটু দেখো। এরপর হচ্ছে সংকেত। সংকেত হচ্ছে কোনো মৌল বা যৌগের অনুসংক্ষিপ্ত রূপ, এটা আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়ছি। এখন বিভিন্ন ধরনের সংকেত পড়ব। কি কি সংকেত আছে? স্থূল সংকেত, আণবিক সংকেত, রাসায়নিক সংকেত, গাঠনিক সংকেত। 4টা সংকেত আবার পড়তেছি, স্থূল, আণবিক, রাসায়নিক, গাঠনিক সংকেত সম্পর্কে আমরা পড়বো। এখন আমরা একটা একটা সংকেত একটু বিশ্লেষণ করব। প্রথম হচ্ছে আমরা কি পাচ্ছি? স্থূল সংকেত পাচ্ছি। স্থূল সংকেত, তাহলে যে সরলতম সংকেত, কি বললাম? যে সরলতম সংকেত আচ্ছা, যে সরলতম সংকেত দ্বারা কোনো যৌগের অনুস্থ বিভিন্ন উপাদান মৌলের পরমাণুর সংখ্যা সরল অনুপাত জানা যায়, কিন্তু পরমাণু সমূহের সঠিক অনুপাত জানা যায় না, তাকে বলা হয় স্থূল সংকেত। মানে শুধু অনুপাত জানা যায়। স্থূল সংকেত বলতে কি বোঝাচ্ছে আমি একটু এখানে এক্সপ্লেন করি। দেখো, স্থূল সংকেত বলতে বোঝাচ্ছে যে এটা হচ্ছে C2H4, আবার C4H8। ভাইয়া এগুলা কি? এগুলো হচ্ছে আণবিক সংকেত। কি সংকেত? আণবিক সংকেত। এখন দুইটা কি এক? উত্তর না, দুইটা এক না, দুইটা ভিন্ন। এটা হচ্ছে ইথিন আর এটা হচ্ছে বিউটিন। এটা হচ্ছে ইথিন আর এটা হচ্ছে বিউটিন। আচ্ছা ঠিক আছে, ইথিন বিউটিন, তার মানে দুইটা নাম, দুইটা ভিন্ন পাইছি। এবার এদের যখন আমি স্থূল সংকেত করব তখন হবে CH2, এখানেও হবে CH2। ওকে ভাইয়া, তাহলে তো স্থূল সংকেত সেম হয়ে গেল। আণবিক সংকেত ভিন্ন, বাট স্থূল সংকেত কি হয়ে গেল? সেম হয়ে গেল। তাহলে কি হলো কাহিনী? কিটা কাহিনী হলো যে আমি কি জানতে পারছি? অনুপাত জানতে পারতেছি। যেমন কার্বন যদি থাকে 2টা, হাইড্রোজেন থাকবে 4টা। এখানে কার্বন যদি থাকে 4টা, হাইড্রোজেন থাকবে 8টা, তার মানে দ্বিগুণ সংখ্যক থাকবে, কার্বনের চেয়ে হাইড্রোজেন দ্বিগুণ থাকবে। এটা প্রথম যৌগের ক্ষেত্রে জানতেছি, দ্বিতীয় যৌগের ক্ষেত্রেও জানতেছি। এই জন্য বলে যে দেখো, অনুপাত জানা যায়, অনুপাতটা আমি জানতে পারতেছি, কিন্তু পরমাণুর সঠিক অনুপাত জানতে পারতেছি না। সঠিক বলতে এই যে এটা আমি জানতে পারতেছি, এটা দেখে আমি কি বলতে পারবো এটা কি এই যে ইথিন না বিউটিন? বলা সম্ভব না। এই জন্য বলে এটা হচ্ছে স্থূল সংকেত। আর আণবিক সংকেত কোনটা? এই যে সংকেত পদার্থের অণুতে বিদ্যমান বিভিন্ন মৌলের প্রকৃত মানে ওই যে 2 4 4 8 এগুলা প্রকৃত সংখ্যা নির্দেশ করে, তাকে বলা হয় আণবিক সংকেত। যেমন গ্লুকোজ উদাহরণ দিছে, গ্লুকোজ, আর এটা গ্লুকোজের উদাহরণ দিছে। আশা করি বুঝছি স্থূল সংকেত কি আর আণবিক সংকেত কি। আর স্থূল সংকেত আণবিক সংকেত নিয়ে আরেকটু বেশি জানবো হচ্ছে 6ষ্ঠ অধ্যায়। আপাতত এ পর্যন্ত ক্লোজ থাকে। 6ষ্ঠ অধ্যায় এটা নিয়ে ম্যাথ আছে, ম্যাথ করার সময় আমরা ক্লিয়ার হয়ে যাব। এরপর হচ্ছে রাসায়নিক সংকেত আর হচ্ছে গাঠনিক সংকেত। 4টা সংকেত পড়তেছি। রাসায়নিক সংকেত কি? মৌল বা যৌগসমূহের প্রতীক ও বা সংকেত বা তাদের সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে বলা হয় কি? রাসায়নিক সংকেত। এখন এটা কি বললেন ভাই? যেমন এই দেখো যে কার্বন, হাইড্রোজেন, এগুলা কি? এগুলো হচ্ছে কি? প্রতীক। এই যে এখানে প্রতীক বলছে যে মৌল বা যৌগমূলকের প্রতীক, তার এই প্রতীক এবং সংকেত, আমি সংকেত ইউজ করতে পারি, বা তাদের সংখ্যার মাধ্যমে। এখন সংখ্যা যদি বলি C2H4, এই সংখ্যা প্রকাশ করলাম, তাদের সংখ্যার মাধ্যমে যা প্রকাশ করে তার রাসায়নিক সংকেত। সুতরাং এটা একটা রাসায়নিক সংকেত। তাহলে বলো ভাই রাসায়নিক সংকেত আণবিক সংকেত পার্থক্য কি? আসলে তেমন আমার কিছু পার্থক্য নাই।
এটা রাসায়নিক সংকেত আণবিক সংকেত একই বলা চলে, বুঝছো? তবে রাসায়নিক সংকেত হচ্ছে স্ট্রাকচারালি কীভাবে ফর্ম করে এটা একটু দেখানোর জন্য এটা আলাদা করছে। তাহলে এই যে কীভাবে গঠন করে আমরা একটু দেখবো। ওই যে একে আণবিক সংকেত বলে, দেখছো এখানে বলা হয়ে গেছে আণবিক সংকেত বলে। তাহলে স্ট্রাকচারে কীভাবে যে A+B এই যে এখানে, হ্যাঁ এখন নিয়মটা কি, বা তুমি বললা আর হুট করে হয়ে গেল 2 4 বসায় দিলা, 2 4টা কীভাবে বসছে এটা দেখতে হবে। আমরা যোজনী কনসেপ্টটা ক্লিয়ার হয়েছি না? হ্যাঁ যোজনী ক্লিয়ার হয়েছি। এখন দেখো NH3 একটা সহজ উদাহরণ দিচ্ছি, NH3 অ্যামোনিয়া, এটা তো আশা করি পারার কথা, এতদিন অনেকবার আলোচনা করছি। নাইট্রোজেনের যোজনী কত? বাই 3, এই পড়াইছি, পারতে হবে। হাইড্রোজেনের কত? বাই 1, পড়াইছি না? পারছে। এখন আমরা লিখলাম NH 1 3, আমি জানি না কোনটা কী হবে, তো এটা হবে এক্সচেঞ্জ হবে। হাইড্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেনের চলে আসবে, আর নাইট্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের চলে আসবে। তাহলে এখানে আমরা 1 লিখবো, এখানে 3 লিখবো। এক্সচেঞ্জ করার মাধ্যমে যেটা গঠিত হয়েছে সেটা হচ্ছে আমার লেখার নিয়ম। তাহলে লেখার নিয়মের ক্ষেত্রে প্রথম হচ্ছে আমরা কি, এই দেখো এক্সচেঞ্জ করবো। এখানে A এর ক্ষেত্রে 1 আছে, 2 এর ক্ষেত্রে, B এর ক্ষেত্রে 2 আছে, তো আমরা 1 2টা কী করছি, এক্সচেঞ্জ করে ফেলছি। এটা হচ্ছে 1 নাম্বার নিয়ম। আর যদি এরকম হইতো যে ভাইয়া এই হাইড্রোজেনের যোজনেও 1, আবার ক্লোরিনের যোজনেও 1, তাহলে হাইড্রোজেনের যোজনে 1, ক্লোরিনের যোজনেও 1, এখন দুইটাই তো 1, তাহলে কী করবো, এক্সচেঞ্জ করলে তো একই হবে, সমস্যা নাই তো। অথবা যদি এটা সামহাও ধরো 2, এটারও 2, সমস্যা নাই, 2 2 বাদ, কিছু লিখতে হবে না, এক্সচেঞ্জ করে অনুপাত করে দিবা, সুতরাং তখন হবে HCl। যদি অনুপাত সেম হয়ে যায় তখন কি করা লাগবে না, কিছু লেখা লাগবে না, নর্মালি লিখে ফেলবো অনুপাত সেম হলে। আর 2 নাম্বার, আবার 2 নাম্বার নিয়মে আসো। 2 নাম্বার নিয়মে বলতে কি, যে এক্সচেঞ্জ করতে হয়, এক্সচেঞ্জ করার পর ভাগ করতে হয়। যেমন C2H4 এর ক্ষেত্রে যে আমরা চিন্তা করি, C2H4 কি বলছিলাম, এটা নাম কি মনে আছে? ইথিন নাম। এখন এক্সচেঞ্জ করি, মানে আগেই এক্সচেঞ্জ করে ফেলছি, এখানে হবে হচ্ছে CH, এই তো। এখন দেখো এখানে এই যৌগটা যখন ফর্ম করছি তখন আসলে এটা তো হাইড্রোকার্বন, আলাদাভাবে সমযোজী বন্ধের মাধ্যমে দেখাতে পারছি না এখানে আপাতত, পরবর্তী দেখাবো। এখানে আমরা নর্মালি দেখতে পাচ্ছি কার্বনের হচ্ছে কত, 4 যোজনী, হাইড্রোজেনের ক্ষেত্রে কত, 1 যোজনী, তাই না? তো 1 যোজনী এখানে আসবে, 4 যোজনী এখানে যাবে, তাহলে কী হবে, CH4, CH কত হয়েছে, 4 হয়েছে। কিন্তু এই যৌগ গঠনের ক্ষেত্রে কি হয়, যে আমি যে স্ট্রাকচারে দেখাই CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে এরকম গঠন। এরকম গঠনের ক্ষেত্রে আমি তখন মানে কি করব, এটাকে আমি একসাথে দেখাতে পারবো না, যেমনটা আমি CH4 এর ক্ষেত্রে দেখা ফেলছি। হয়তো তুমি বুঝছো না, আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, 1 মিনিট। যৌগটা হচ্ছে C2H4, আসলে এটা এরকম না, এটা হচ্ছে আণবিক সংকেত। আমরা গাঠনিক সংকেত পড়ি নাই, কিন্তু গাঠনিক সংকেতটা কীরকম হবে, CH2 ডাবল বন্ড CH2, এটা এরকম ফর্ম। আবার এখানে দেখেছি আমরা হচ্ছে CH4, এটা হচ্ছে আণবিক সংকেত। তো এখন আমরা জানি কার্বনের যোজন হচ্ছে 4, হাইড্রোজেনের যোজন হচ্ছে 1, তাহলে প্রত্যেকটা কী করবে, এক্সচেঞ্জ করে বসে গেছে, স্বাভাবিক। এই ক্ষেত্রে কি করবে, যে আমি এটা হুবহু একসাথে দেখাতে পারবো না, এটা আমাকে ভাঙায় দেখাতে হবে। ভাঙলাম, ভাঙার পরে এখানে পাবো হচ্ছে কার্বনের ক্ষেত্রে, ওই যে বললাম না কার্বনের যেখানে দেখাইছি, কার্বনের ক্ষেত্রে যোজনী 2 হতে পারে, 4 হতে পারে, তাহলে এখানে কার্বনের যোজনীটা আমরা ধরবো 2, আর হাইড্রোজেনের হচ্ছে 1, তাহলে এক্সচেঞ্জ করলো, হাইড্রোজেনেরটা কার্বনের চলে গেলো, আর কার্বনের 2টা হাইড্রোজেনে চলে গেলো। এটা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, এই যে এই পাশে আলাদা, এই পাশে আলাদা, এইভাবে ফর্ম করবে। তো এটা একটু জটিল আলোচনা, তোমাদের জন্য জটিল, আমাদের জন্য তো সহজই। সো দেখাই দিলাম, আশা করি বুঝছো। তো এক্ষেত্রে কি হয়, যে যদি এমন হয়, আমি কোনটা দেখাই, কোনটা দেখালে বুঝবা, A2B4, সাপোজ এটা হচ্ছে একটা যৌগ। এখান থেকে আমরা কি বুঝবো, যে
এর ক্ষেত্রে হচ্ছে কত 4 যোজনী, আর বির ক্ষেত্রে হচ্ছে কত 2 হবে। ফাইন। কিন্তু আমরা যখন নিয়ম জানি এক্সচেঞ্জ করতে হয় তখন A2B4, এই তো। কিন্তু আমি এরপরেও একটা জিনিস লক্ষ্য রাখবো যে আমার যেই সংখ্যাগুলো আসবে এই সংখ্যাগুলো আমি অনুপাত করতে পারতেছি কিনা। যেমন এখানে আমি যদি 2 দ্বারা ভাগ করি তার মানে এখানে আমি 1 পাবো আর এখানে আমি 2 পাবো, তাহলে আমি এটা লিখবো হচ্ছে A1B2। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রুল। বুঝছো? এই যে এখানে দেওয়া আছে এর ক্ষেত্রে 2, বির ক্ষেত্রে 4। তো আমরা অনুবাদ করতে পারতেছি। অনুবাদ করার কারণে হচ্ছে আমরা কি করব, 2 দিয়ে সবগুলো ভাগ করে দেওয়ার কারণে আমি পাবো হচ্ছে AB2। আশা করি বুঝছি। তারপর তৃতীয় রুল, এটা হচ্ছে ফিক্সড। যেমন হচ্ছে হাইড্রোজেন, ক্লোরিন, আয়োডিন, অক্সিজেন, এগুলো হচ্ছে আমার ফিক্সড, কারণ এগুলো হচ্ছে 2টা করে বসবে। অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম ফসফেট হচ্ছে এই যে অ্যামোনিয়াম, এটার থাকে কি NH4+, NH4+, আর ফসফেট হচ্ছে PO4 3-। আমি একটু এখানে লিখতেছি এই পাশে যে NH4+, আর একটা হচ্ছে PO4 3- ফসফেট। তো ওই যে দুজনে এক্সচেঞ্জ করবে, তাহলে এখানে চলে আসবে আর এখানে হচ্ছে 1 ওইখানে চলে যাবে। তাহলে কি হচ্ছে আমার, এই দেখো এক্সচেঞ্জ করার কারণে আমার অ্যামোনিয়াম 3টা হচ্ছে আর ফসফেট হচ্ছে 1টা হচ্ছে। এই হচ্ছে আমার লেখার নিয়ম। এরপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে গাঠনিক সংকেত। গাঠনিক সংকেতের ক্ষেত্রে দেখো আমি একটু ক্লিয়ার করে নিই, 1 মিনিট। ওকে, এবার দেখো গাঠনিক সংকেত। গাঠনিক সংকেত বলতে কি বোঝাচ্ছে, যে একটা অণুতে মৌলের পরমাণুসমূহ যেভাবে সাজানো থাকে, যেমনটা আমরা দেখাইছিলাম যে উপরে দেখতে পাচ্ছি এখানে, যে ইথিনের ক্ষেত্রে C2H4। তো এটা আমরা কীভাবে লিখবো, এটা তো আণবিক সংকেত বা এই রাসায়নিক সংকেত যাই বলি, কিন্তু এটাকে আমরা যে ভেঙে লিখবো তখন হচ্ছে এই যে একটা কার্বন আরেকটা কার্বনের সাথে ডাবল বন্ড গঠন করবে। তারপর এখানে থাকবে হচ্ছে হাইড্রোজেন আর এখানে থাকবে হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন, এ পাশেও সেম, এখানে একটা হাইড্রোজেন, নিচে একটা হাইড্রোজেন থাকবে। তাহলে আমি যখন আণবিক সংকেতকে ভেঙে দেখাবো সেটা হচ্ছে গাঠনিক সংকেত, সহজ কথা। এই যে বললো যেভাবে সাজানো থাকে, তাকে প্রতীক ও বন্ধনের মাধ্যমে প্রকাশ করা, এই যে এক একটা প্রতীক আর এগুলো হচ্ছে একটা বন্ধন, সো প্রত্যেকের বন্ধনের মাধ্যমে প্রকাশ করাকে সেটাকে বলা হচ্ছে গাঠনিক সংকেত। যে গাঠনিক সংকেত যখন আমরা জৈব যৌগ পড়বো তখন এটা অনেক বেশি লাগবে, সো আপাতত কনসেপ্টে রাখো আর কি। মিথেনের ক্ষেত্রে দেখালাম, আর হচ্ছে প্রোপানের ক্ষেত্রে এটা একটা জৈব যৌগ। জৈব যৌগেতে আমরা বলছিলাম CXHY, এগুলো হচ্ছে জৈব যৌগের ফর্ম, মানে কার্বন এবং হাইড্রোজেন নিয়ে হচ্ছে মেইনলি জৈব যৌগ হতো। ওকে, এবার হচ্ছে আমরা দেখবো যোজনী বের করার পদ্ধতি। তো এখানে আমরা লেখা হচ্ছে হুন্ডের নীতি। আমরা যারা তৃতীয় অধ্যায় পড়ছি, তৃতীয় অধ্যায় হচ্ছে বলা আছে আফবাউ নীতি, তারপরে হচ্ছে আফবাউ নীতি মেইনলি পড়ছিলাম, আর কোনো নীতি পড়ি নাই। আর এখন আমরা পড়বো হচ্ছে হুন্ডের নীতি, আরও অনেক নীতি আছে। তো হুন্ডের নীতি কী বলছে, যে একই শক্তিসম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক সংখ্যক বিজোড় অবস্থায় থাকে। এটা কিভাবে, আর তারা স্পিন একমুখী হবে, ইলেকট্রনের স্পিন একমুখী হবে। আমি একটু বিস্তারিত বলতেছি। লাইক হচ্ছে দেখো, যে সোডিয়াম ধরো হচ্ছে আমরা সালফারের ক্ষেত্রে কাউন্ট করি, সালফার হবে না, ফসফরাসের ক্ষেত্রে সালফার জুড়ে হয়ে যাবে। ফসফরাসের ক্ষেত্রে দেখো, ফসফরাস থেকে আমরা জানি ফসফরাসের কত 15, তাই না? 15 ক্ষেত্রে আমরা করবো কি 1s2, ইলেকট্রন আসতে পারি, এই ইলেকট্রন খবর দেয়, ইলেকট্রন আস না বললে তৃতীয় অধ্যায় করে আসবে। 1s2, 2s2, আর প্রত্যেকটা অধ্যায় কিন্তু একটার সাথে একটা কানেক্টেড। অধ্যায়গুলো এমনভাবে দেওয়া হয়েছে, প্রথম অধ্যায় পড়লে দ্বিতীয় অধ্যায় সহজ হবে, দ্বিতীয় অধ্যায় পারলে তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় পারলে চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায়। সো সিকোয়েন্সিয়ালি আমি সবগুলো ক্লাস করাচ্ছি, সবগুলো করে আসবা, ঠিক আছে? তারপর হচ্ছে 2p6, 3s2, 3p3, এই হচ্ছে আমার 15টা। এখন ভাইয়া এই হুন্ডের নিয়ম তাহলে কি বলতেছে,
হুন্ডের নিয়ম বলতেছে যে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনটা, এটা তো অরবিটালের শেষ অরবিটাল আর আগের অরবিটাল, শেষ অরবিটাল হচ্ছে পি। তাহলে পি কয়টা ঘর থাকবে? আমরা আগে দেখাইছি 3টা ঘর থাকবে। কয়টা ঘর? 3টা ঘর। কি কি? যে পি এক্স, পি ওয়াই, পি জেড, তাই না? এখন কয়টা অরবিটাল গেছে? 3টা অরবিটাল। তাহলে আমি এখানে একটা অরবিটাল, এই যে এটা হচ্ছে এই মুখী উপরের দিকে, এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ দেখাচ্ছি। আর এই যে এখানে একটা, আর এখানে একটা, এই 3টা ইলেকট্রন। যে ভাইয়া আপনি এইখানে যে এইসব ইলেকট্রন না দিয়ে, আমি একটু দেখাচ্ছি লাল কালি দিয়ে, যে আপনি এখানে এটা না দিয়ে আপনি তো এটা এখানে দিতে পারতেন, তাহলে তো 1 2 3টা সুন্দর হয়ে গেল। কিন্তু এটা তো নিয়মের পরিপন্থী হয়ে গেল তখন। হুন্ডের নিয়ম মানে বিজ্ঞানী হুন্ড তখন বলছেন যে ইলেকট্রনগুলা, এই যে এটাই বোঝাচ্ছি যে ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক বিজুর অবস্থায় থাকতে পারে। এখন এখানে যদি ইলেকট্রন প্রবেশ করে তাহলে তো এটা জোর হয়ে গেল। বিজুর হয়েছে কয়টা? একটা। কিন্তু তিনি বলছেন না, এটা আসতে পারবে এখানে, এখানে এটা এখানেই থাকবে। এখানে থাকলে আমার বিজুর কয়টা পাচ্ছি? 1 2 3। তখন পি এক্স ওয়ান, পি ওয়াই ওয়ান, পি জেড ওয়ান। তখন আমি বিজুর পাচ্ছি কয়টা? 3টা। সো ইলেকট্রন বিন্যাসের হুন্ডের নিয়ম এটাই যে এমনভাবে ইলেকট্রন শেষ কক্ষপথে প্রবেশ করবে যেন সর্বাধিক বিজুর থাকতে পারে। এখন এটা থেকে আরেকটা ইন্টারেস্টিং বিষয়, জয়টা বিজুর ইলেকট্রন ততটা যোজনী, এটা তুমি মুখস্থ করতে পারো। হুন্ডের নিয়মে ইলেকট্রন বিন্যাস করতে গেলা, করতেছো, যতটা বিজুর ইলেকট্রন ততটা যোজনী। তুমি আলাদা প্রয়োগ করে দেখো, যে কোনো মৌলের ক্ষেত্রে তুমি ট্রাই করো, দেখবা বিজু জয়টা ততটাই যোজনী হবে। বুঝছো? তারপরে দেখো এখানে আর কি বলছে, যে সালফারের ক্ষেত্রে কোনো উপশক্তি স্তর নাই, কিন্তু পি ক্ষেত্রে 3টি এত আছে, ডিতে 5টি এত আছে। আচ্ছা, ক্লোরিনের ক্ষেত্রে এখন দেখো, ক্লোরিনটা আমরা দেখাইছি। ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। এখন 3s2 ঠিক আছে, 3px1 2টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন, এখানে হচ্ছে একটা ইলেকট্রন। হ্যাঁ, ওকে ফাইন। হুন্ডের নিয়ম অনুসারে আমরা বক্স করে দেখাইছি। হুন্ডের তুমি এভাবে দেখাইতে পারো অথবা বক্স করে দেখাইতে পারো। বক্স করে দেখালে সুন্দর হয়। এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে কি ঘুরে, এভাবে ঘুরে, তার মানে প্রত্যেকটা অ্যান্টি ক্লকওয়াইজ। বুঝছো? অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, তারপরে কোথায় গেল? যে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে বিজুর ইলেকট্রন থাকে একটা, আর ক্লোরিনের যোজন হচ্ছে 1। এখন ইন্টারেস্টিং একটা বিষয়, এটা এখানে বলবো নাকি? ক্লোরিনের যোজন কিন্তু আরও হয়। ভাই আরও হয়? হাউ ইজ ইট পসিবল? দেখো, এটা একটু বেশি আলোচনা, বিস্তারিত আলোচনা, একটু মাথা ঠান্ডা রাখলে বুঝবা। এই যে ইলেকট্রন বিন্যাসটা আমি একটু আবার মুছে ফেলতেছি, একটু মুছলে বুঝতে সুবিধা হবে তোমাদের। ওকে ফাইন। দেখো, যে ক্লোরিনের ক্ষেত্রে আমরা একটু আবার লিখি, যে ক্লোরিনের ক্ষেত্রে কীরকম ছিল? 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। 3p5কে আমরা ভাঙছিলাম কীভাবে? যে 3px2, 3py2, 3pz1, এই তো 5টা হয়েছে। এখন দেখো 1s 1p সম্ভব না, পড়ায় আছে 3য় অধ্যায়। 2s 2p 2d সম্ভব না। 3s 3p 3d সম্ভব, হ্যাঁ অবশ্যই সম্ভব, কেন সম্ভব না? তার মানে আমি এখানে লিখতে পারি 3dxy, 3dyz, এরকম আছে। কয়টা আছে? আরও 5টা আছে অরবিটাল। এগুলো কি আমার? শূন্য। এগুলো ইলেকট্রন নাই, কারণ আগেই অলরেডি শেষ ইলেকট্রন। এখন আমি কি করলাম? এটার একটু এক্সাইটেড করলাম, যে ক্লোরিনকে আমি নর্মালি ক্লোরিন থাকলে তখন যোজনী কয়টা? বিজুর ইলেকট্রন একটা, যোজনী 1। নর্মাল ইলেকট্রন বিন্যাস, ক্লোরিনের যোজনী 1। আমি কি করলাম? একটু এক্সাইটেড করলাম, একবার স্টার দিছি, মানে এক্সাইটেড করছি অল্প। এক্সাইটেড করার কারণে দেখবো যে এইখানে যে জোর ইলেকট্রনটা আছে, বেজুর না কিন্তু জোর ইলেকট্রন, এখান থেকে একটা ইলেকট্রন মুভ করবে। তার মানে এখানে একটা ইলেকট্রন হবে, এখান থেকে এই যে 3D-তে চলে যাবে একটা ইলেকট্রন।
ওকে পসিবল, হ্যাঁ পসিবল। এক্সাইটেড করলে চলে যায়, জোর থেকে ভেঙে বিজুর হয়ে যায়। হুন্ডের নিয়ম অনুসারে এটাই তো যে সর্বাধিক বিজুর হবে। তখন কি হইলো, বিজুর কয়টা হয়ে গেল, এখানে একটা দুইটা তিনটা বিজুর হয়ে গেল না, তখন যোজনে 3। যখন আমরা আরেকটু এক্সাইট করবো, আমরা একটু কালার চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আমরা দ্বিতীয়বার এক্সাইটেড করলাম, আবার এক্সাইটেড করলাম, তখন কি হবে, তখন এই যে এখান থেকে আরেকটা ইলেকট্রন চলে যাবে, তখন এখানে একটা ইলেকট্রন হবে, আরেকটা ইলেকট্রন এখানে চলে যাবে। ভাই তাও সম্ভব, হ্যাঁ সম্ভব। তাহলে কয়টা হলো দেখো তো, 1 2 3, 1 2 3 4 5, তখন 5টা হয়ে গেল। ওকে তাও সম্ভব, হ্যাঁ আরেকটাও সম্ভব, এখান থেকেও যাইতে পারে, এখান থেকেও একটা আবার এই 3D কি বলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সামহাও যে কোনো একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রন চলে যাবে। সো এটা বিস্তারিত বেশি আলোচনা, তোমাদের ডিপলি আলোচনা তোমাদের জন্য, তোমরা যারা ভালো করবার চাও, কনসেপ্টটা বোঝবার চাও, এই জন্য এটা দেখা দিলাম। এভাবে কী হতে পারে, 7ও হইতে পারে। এভাবে হচ্ছে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। তবে তোমাদের ক্লোরিনটা আসবে না, যদি আসে সামহাও যদি এসে পড়ে, তাহলে এই যে ফসফরাস সালফার এগুলো আসবে। যেমন এই যে ফসফরাসের ক্ষেত্রে আমরা নর্মাল ইলেকট্রোবিন্যাস করলাম, এখানে যে 3D-X1 Y1 Z1 হইলো, তাহলে এখানে আমরা কী করলাম, এক্সাইটেড করলাম, তখন আচ্ছা তখন যোজনী কত বলো তো, 1 2 3, তখন যোজনী কত 3। যখন এক্সাইটেড করলাম তখন কী হলো, এই যে এই 3s থেকে কী হলো, একটা ইলেকট্রন 3D-X1 চলে গেলো, এই যে এখানে চলে গেলো মুভ করে, দেখাচ্ছি না। তাহলে বিজুর হলো কয়টা, 1 2 3 4 5টা, তখন যোজনী হচ্ছে কত 5। এই হচ্ছে কাহিনী। এখন একটা বিষয় বলে দেই, নাইট্রোজেনের ক্ষেত্রে কি নাইট্রোজেনের ইলেকট্রোবিন্যাসটা কত নর্মাল 5 না, 1s2 2s2 2p কত 7, তার মানে 2p3। এখন 2p3 মানে হচ্ছে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এটাকে এভাবে না লিখে লিখতে পারি 2px1 2py1 2pz1 2pz1। এখন ভাইয়া এখানে তো দুইটা ইলেকট্রন, আমি যে এক্সাইটেড করি নাইট্রোজেন এক্সাইটেড করলাম, কামাইবো না কেন, কারণ 2s এর পরে তো 2d আছে নাই, 2s থেকে 2 মানে 3, দেখো উপর 3s মানে 3d, এই শক্তিস্তর সেম ছিল, কিন্তু 2s থেকে 3d-তে যাইতে পারবে না, আবার 3sও যেতে পারবে না। 2s 2d থাকলে যাইতে পারতো, কিন্তু 2d তো নাই, 2d নাই, তার মানে এক্সাইটেড করলে কোনো কাম হবে না। সুতরাং তার হচ্ছে কি এই যোজনে 3, যোজনে কত 3, কিন্তু আবার আপনি যে শখ দিলেন ওইখানে নাইট্রোজেনে তো 5ও যোজন দিচ্ছেন। সো ওইটা আসলে আমারও এত বেশি জানি না, ওইটা হয়তো আরও হায়ার স্টাডিজের ব্যাপার আছে। সো যোজনের জন্য একসাথে দেওয়া ছিল শখের ভিতরে, এই জন্য দিলাম। হয়তো হাইলি এক্সাইটেড করলে তখন হচ্ছে ওইটা হইতে পারে, অথবা সামহাও এক্সেপশন থাকি, এক্সেপশনের ক্ষেত্রে নাইট্রোজেনের ক্ষেত্রে 5 হয়ে যায়। সো ওইটা নর্মালের অনেক বাইরে, ওটা বিশাল কন্ডিশনের সাপেক্ষে হয়। আচ্ছা, তারপর হচ্ছে যে এখানে কি পি আর 3 ফাঁকা অরবিটাল থাকায় উত্তেজিত অবস্থায় কী হয়, ইলেকট্রন পরে প্রবেশ করে ট্রান্সফার করে, এই জন্য হচ্ছে ওকে এই যে এটা আমরা এই যে নাইট্রোজেনটা দেখালাম না, এটা এই কোশ্চেনের ক্ষেত্রে কাজে লাগবে। PCl3 গঠন হয়, PCl5 হয়, কিন্তু NCl5 হয় না। কেন হয় না, দেখো যদি একটা বিজুর ইলেকট্রন হয়, প্রত্যেকটার সাথে আমরা হাইড্রোজেন এড করাতে পারবো কি না, হ্যাঁ পারবো, কারণ হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন বন্ধন গঠনে দেবো, তখন হচ্ছে কী করবে, তারা বন্ধন গঠন করবে, জয়টা বিজুর ইলেকট্রন একটা বন্ধন গঠন করবে। কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে কি 5টা বিজুর ইলেকট্রন সম্ভব না, সুতরাং বন্ধন গঠন করবে না। তাহলে ট্রাই করবা, এটা হচ্ছে HW, এটা হচ্ছে আমার গ্রুপে দিবা, বুঝছো যে কেন গঠিত হয় না, ব্যাখ্যাটা দিবা গ্রুপে। তারপর হচ্ছে অ্যামোনিয়াম কীভাবে গঠিত হয়, অলরেডি আমরা ব্যাখ্যা করে ফেলছি কীভাবে গঠিত হয়, সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়, এটা আর দেখানি কিছু নাই। এই তো মোটামুটি আমরা অনেকটা শেষ করে ফেলছি, 3টা পেজ শেষ, আর 3টা পেজ আছে। আচ্ছা, এই যে এখানে উত্তেজিত অবস্থার কাহিনী বলা হয়েছে কতগুলা, এগুলো আমরা অলরেডি শিখে ফেলছি, যে কীভাবে উত্তেজিত হইলে কীভাবে যোজনী চেঞ্জ হয়, যোজনী 2, যোজনী 4, যোজনী 6, 6টা বিজোড় ইলেকট্রন হয়, এই জন্য 6টা হয়। এভাবে কার্বনের যোজনী হয় 2 4, ক্লোরিনের হয় যে 1 3 5 7, আমরা অলরেডি ক্লোরিনটা দেখায় ফেলছি। তার ক্লোরিন যেহেতু দেখায় ফেলছি, এগুলো তোমরা এমনি পারবা, এগুলো দেখা নিয়ে কোনো দরকার পড়তেছে না। এটা HW হোমওয়ার্ক। অক্সিজেন কেন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে না, 2D নাই বলে উত্তর আমি বলে দিচ্ছি, তারপরে তোমরা হচ্ছে যে HW দিচ্ছি এগুলো হচ্ছে গ্রুপে অবশ্যই সাবমিট করবা মাস্ট। তারপর নিষ্ক্রিয় গ্যাস এবং এর স্থিতিশীলতা, দেখো কি বলছে, সর্বশেষ শক্তি স্তরে যদি 2টা ইলেকট্রন থাকে তাহলে দ্বিত মানে 2, 8টা থাকলে এটা 8,
8টা থাকলে তখন কী হবে অষ্টক, 8 মানে অষ্টক, বুঝে যাচ্ছে। তাহলে সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকলে সেটা দ্বিতক, 8টা থাকলে সেটা হবে কি আমার অষ্টক, বুঝছো? আচ্ছা, তাহলে অষ্টকে মৌল সর্বাধিক স্থিতিশীলতা অর্জন করে, দ্বিতীয় ও অষ্টক পূর্ণ থাকায় ইলেকট্রন আদান প্রদান করে না, রাসায়নিকভাবে আসক্তিহীন বা নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ নিষ্ক্রিয়। কিন্তু যাদের শেষ শক্তি স্তরে দ্বিতীয় বা অষ্টক পূরণ হয় না, তারা ইলেকট্রন কী করে আদান প্রদান করে, শেয়ার করে, এর মাধ্যমে বন্ধন গঠন করে বন্ধনে আবদ্ধ হয়। তাহলে নিষ্ক্রিয় শেষ ইলেকট্রন বিন্যাসটা কীরকম হবে? NH2 NP6। তুমি ওই যে নিষ্ক্রিয় যে সারিটা আছে ওই সারির সবগুলো একটু বিন্যাস করো না কেন, শেষে দেখবা এইগুলো পাচ্ছ। তারপর হিলিয়ামের ক্ষেত্রে 2টা ইলেকট্রন আছে, এই জন্য এরা স্থিতিশীল বা আসক্তিহীন অথবা নিষ্ক্রিয়। এখন 2 এর নিয়ম এবং অষ্টক নিয়মটা একটু পড়ি, এটা পরীক্ষায় আসবে। এটা হচ্ছে গহর জন্য ইম্পর্টেন্ট, গহ এবং গর জন্য ইম্পর্টেন্ট। 2 এর নিয়ম এবং অষ্টক নিয়মটা কীভাবে ফর্ম করে দেখো। বিভিন্ন মৌলে পরমাণুসমূহ নিজেদের মধ্যে ইলেকট্রন আদান প্রদান করে, আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় কী বন্ধন? আয়নিক বন্ধন। আবার শেয়ার করে, শেয়ারের মাধ্যমে কী বন্ধন? সমযোজী বন্ধন। তাহলে শক্তি স্তরে কী হয়? 2টি ইলেকট্রন অথবা 8টি ইলেকট্রন ইলেকট্রন বিন্যাস লাভ করে। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসকে 2 এর নিয়ম, আর যুদ্ধ স্তরে 8টি ইলেকট্রন বিন্যাস লাভ করে বলা হয় অষ্টকের নিয়ম বলা হয়। বাস, এখন এক্সপ্লেন করব, বুঝতে পারবো। আমরা এটা এক্সপ্লেন করি। কি আছে? CH4 এটা। এখানে 2 এর নিয়ম কোথায় আছে আর অষ্টক নিয়মে কোথায় আছে আমরা এটা দেখব। যে কার্বন একটা, হাইড্রোজেন কয়টা? 4টা। ওকে, ফাইন। এখন কার্বনের কত? কার্বনের ক্ষেত্রে কক্ষপথ কয়টা? 2টা কক্ষপথ। প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 2টা ইলেকট্রন। দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 4টা ইলেকট্রন, তাই না? সর্বমোট 6টা, 4টা ইলেকট্রন। ওকে। এবার হাইড্রোজেনের ক্ষেত্রে কক্ষপথ কয়টা? একটা ইলেকট্রন থাকে। 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 ওকে। এবার দেখো তারা কি করবে? এখন তো হাইড্রোজেন ইলেকট্রন দেয়া দিতে পারবে না, কারণ সমযোজী বন্ধন। কার্বনও ইলেকট্রন নিয়ে নিতে পারবে না, সমযোজী বন্ধন। তো তারা কি করবে? শেয়ার করবে। কি করবে? শেয়ার করবে। কেন? সমযোজী বন্ধন। এখন শেয়ার করলে কি হচ্ছে? হাইড্রোজেনের একটা 2টা, এটা ওরো, এই 2টা ইলেকট্রন ওরো, আবার ওরো। আমরা একটু এভাবে দেখাই, তাহলে বুঝতে পারবো। যেমন কার্বন, হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। এই যে এখন এই যে এই 2টা ইলেকট্রন, হাইড্রোজেন যদি দাবি করে আমার, হ্যাঁ সত্য। আবার কার্বন যদি দাবি করে আমার, তাও সত্য। তার মানে কার্বন যদি দাবি করে, তাহলে কার্বনের কয়টা ইলেকট্রন হচ্ছে বলতো? শেষ কক্ষপথে কয়টা হচ্ছে? এই যে একটা 2টা, এখানে 2টা 4টা, এখানে 2টা 6টা, এখানে 8টা। তার মানে কার্বনের অষ্টক পূরণ হচ্ছে। যদি অষ্টক পূরণ করে ফেলে তাহলে স্থিতিশীল, বুঝছো? কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয়নি? কি হচ্ছে? হাইড্রোজেন কয়টা? 8টা পূরণ করা সম্ভব না। তাহলে কয়টা? 2টা পূরণ করতেছে। দেখো এই হাইড্রোজেনের 2টা, এখানেরও 2টা, এখানেও 2টা, এখানেও 2টা। সুতরাং হাইড্রোজেন হচ্ছে দ্বিতক। এটাই। এই যে কার্বনের অষ্টক, হাইড্রোজেন দ্বিতক। আর অন্যান্য যৌগ আছে, আমরা অক্সিজেন পানি দিয়েও দেখাইতে পারবো অষ্টক দ্বিতক, আমরা অ্যামোনিয়া দিয়েও দেখাইতে পারবো। কিন্তু অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হয়? এটা একটু অষ্টক সংকোচন হয়ে যায়। আমরা এখন সংকোচন দেখব। PCl5 এর ক্ষেত্রে কি হয়? অষ্টক সম্প্রসারণ হয়ে যায়, এটাও দেখব। তাহলে দ্বিতক অষ্টক বুঝছো? আশা করি বুঝছো। না বুঝলে আবার একটু ব্যাক করে দেখে আসো। এবার দেখো ব্যতিক্রম অনেক জরুরি। এটা তোমাদের ক্ষেত্রে বেশি আসে কিনা জানি না, তবে ইন্টারমিডিয়েটে অনেকবার আসবে। অষ্টক সংকোচন কি আর অষ্টক সম্প্রসারণ কি? কারা অষ্টক সংকোচন দেয়, কারা অষ্টক সম্প্রসারণ দেয়? শেষ কক্ষপথে ইলেকট্রন যদি 8টার বেশি হয়ে যায় তাহলে সম্প্রসারণ হচ্ছে, বড় হয়ে গেছে। আর যদি 8টার কম হয়ে যায় তখন হচ্ছে অষ্টক সংকোচন। এই তো এখানে তাই বলা আছে। সমযোজী বন্ধন দ্বারা যৌগ গঠনের সময় কেন্দ্রীয় পরমাণুর শেষ শক্তি স্তরে, কেন্দ্রীয় পরমাণু কোনটা হবে? মাঝখানে যেটা থাকে, কার্বন। এই ক্ষেত্রে কার্বন, CH4 এর ক্ষেত্রে। পানির ক্ষেত্রে অক্সিজেন, অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন, PCl5 এর ক্ষেত্রে ফসফরাস। 8টির চেয়ে বেশি ইলেকট্রন থাকলে অষ্টক সম্প্রসারণ হবে, কম থাকলে অষ্টক সংকোচন হবে। যেমন ওই যে PCl5
এটা আমরা দেখাইছি। তারপর SF6 আছে, IF7 আছে, SF4 আছে, আবার এই যে BCl2, ACl3, BCl3, NH3, এগুলোর ক্ষেত্রে হচ্ছে অষ্টক সংকোচন। অষ্টক সংকোচন সম্প্রসারণ আপাতত এতটুকুই বোঝা। ম্যাথ করার সময় আমরা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ করার সময় আমরা সব দেখাই দেবো বিস্তারিত। ওইখানে শুধু খালি ম্যাথমেটিক্স সলভই করাবো, কিন্তু কনসেপ্টের যা সব এখানে দিচ্ছি, বুঝছো? তার মূল উত্তেজিত অবস্থায় হচ্ছে সম্প্রসারণ সংকোচন বেশি হয়। SF4 কী ধরনের বন্ধন বিদ্যমান, চিত্রসহ ব্যাখ্যা করা। এটা হচ্ছে সমযোজী বন্ধন বিদ্যমান। কীভাবে? এটা পরীক্ষাতে আসবে, আশা করি পারবা। যদি না পারো আমরা তো অবশ্যই একটা ক্লাস নেব, যেটা হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল সলভ করাবো। তাহলে এখন আমরা আছি হচ্ছে আর 2টা পেজ আছে। এই যে এখানে হচ্ছে দেওয়া আছে কি দেখো, যে 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলো ভালোভাবে অষ্টক নিয়ম, দ্বিতীয় নিয়ম অনুসরণ করে। আমার 20 পর্যন্ত হলেই হবে, আর বেশি লাগবে না। তারপর হচ্ছে ক্যাটায়ন, অ্যানায়ন। ক্যাটায়ন কি, অ্যানায়ন কি? ক্যাটায়ন হচ্ছে একটা মৌল ইলেকট্রন ত্যাগ করে দিল, ত্যাগ করে দেওয়া যা হলো এটা হচ্ছে ক্যাটায়ন। যেমন লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে L+ হয়েছে, সুতরাং ধনাত্মক চার্জযুক্ত পরমাণু। এটা কি? ধনাত্মক চার্জযুক্ত একটা পরমাণু, এটা হচ্ছে ক্যাটায়ন। আর ঋণাত্মক চার্জযুক্ত কখন? যখন একটা গ্রহণ করবে, এই যে ঋণাত্মক চার্জযুক্ত পরমাণু, এটা হচ্ছে অ্যানায়ন। তারপর হচ্ছে তড়িৎ। এবার আমরা বন্ধন সম্পর্কে জানবো, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন। আচ্ছা, তাহলে আয়নিক বন্ধনটা কি বলছে এখানে দেখো। আয়নিক হচ্ছে ধাতু অধাতু একটা ইলেকট্রন ত্যাগ করবে আর একটা ইলেকট্রন গ্রহণ করবে। এদের বহিঃস্তরতে এক বা একাধিক ইলেকট্রন স্থানান্তর করে, মানে ত্যাগ গ্রহণ করার মাধ্যমে। ত্যাগ গ্রহণ করলে কি হবে? অবশ্যই ক্যাটায়ন অ্যানায়ন সৃষ্টি হবে, ক্যাটায়ন অ্যানায়ন সৃষ্টি হবে। তাহলে ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে একটা বন্ধন, এটা মনে রাখবা, যে স্থির বৈদ্যুতিক বন্ধন দ্বারা আকর্ষণ হয়। যে তখন যে বন্ধন সৃষ্টি হয় তখন তাকে বলা হয় হচ্ছে আয়নিক বন্ধন। আয়নিক বন্ধনের বৈশিষ্ট্য কি কেলটা পড়বা, স্ফটিক আকারে থাকে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুব বেশি, অনুদ্বায়ী হয়, পোলার দ্রাবকে দ্রবণীয়, অপোলার দ্রাবকে অদ্রবণীয়। এখন পোলার মানে কি? পোলার মানে হচ্ছে যে সকল যৌগ হয় আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক হয়, সেগুলো হচ্ছে পোলার দ্রাবক। অথবা ইলেকট্রন ত্যাগ করে ইলেকট্রন গ্রহণ করে, ওগুলো হচ্ছে পোলার দ্রাবক। পোল সৃষ্টি হয়, পোলার দ্রাবক মানে পোল সৃষ্টি হয়। পোল বলতে কি বোঝায়? যেমন হচ্ছে HCl এর ক্ষেত্রে যে বোঝায়, H হচ্ছে ইলেকট্রন কি করতেছে? ত্যাগ করতেছে। H হচ্ছে ইলেকট্রন ত্যাগ করতেছে, H+ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে। আবার ক্লোরিন কি করে? ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে। তার মানে যেটা ত্যাগ করতেছে এটা হচ্ছে H+, তাহলে H+, ইলেকট্রন গ্রহণ করতেছে H-, যেটা গ্রহণ করে এটা নেগেটিভ, যেটা দেয় এটা পজিটিভ। সুতরাং একটা পোল সৃষ্টি হয়েছে, আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়েছে, বা পোলের সৃষ্টি হয়েছে। এটাকে বলা হচ্ছে আমার কি? পোলার। অ্যান্ড দ্রাবক যদি এরকম হয় তাহলে সেই দ্রাবককে বলা হয় পোলার দ্রাবক। এটা আয়নিক যৌগের ক্ষেত্রে অবশ্যই ঘটে, সমযোজী যৌগের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ঘটে, আবার অনেক ক্ষেত্রে ঘটে না, বুঝছো? যেমন HCl, এক্ষেত্রে কী হয়? এটা হচ্ছে একটা সমযোজী যৌগ। সমযোজী যৌগের ক্ষেত্রে কী হয়? আংশিক, মানে এক্ষেত্রে ঘটতেছে। আবার কিছু আছে যেমন সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ। সোডিয়াম সরাসরি দেওয়া দিছে আর ক্লোরিন সরাসরি গ্রহণ করছে, সুতরাং এই আয়নিক যৌগে তো অবশ্যই হবে, আয়নিক যৌগে মাস্ট পোল হবে। আর সমযোজী যৌগে কিছু হয় কিছু হয় না, এটা মনে রেখো। তাহলে পোলার দ্রাবকে দ্রবণীয়, অপোলার দ্রাবক যেখানে হচ্ছে, যেমন হচ্ছে ক্লোরাইড, এটা অপোলার দ্রাবক, এখানে কি হয় না? কোনো পোল সৃষ্টি হয় না। এখন পোল সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা পড়ায় ফেলছি, আগে দেখো 4th অধ্যায়। তড়িৎ ঋণাত্মকতা কেন? টান দেয়, বন্ধন টান দেয়। যে টান দিয়ে কাছে নিয়ে আসে ওর নেগেটিভ, যে টান দেওয়ার পরে তার কাছে দূরে সরে যায় সে হচ্ছে পজিটিভ। আচ্ছা, তারপর এগুলো একটু পড়বা, এগুলো তো আর কিছু নাই, বোঝানো কিছু নাই। এখানে হচ্ছে শক্তি নির্গত হয়। আচ্ছা, এটা 4th অধ্যায় পড়ায় ফেলছে অলরেডি। আয়নিক বন্ধন গঠন করলে শক্তি কী হয়? নির্গত হয়, এটা দেখে রাখো। আচ্ছা, এই যে এইটা ইম্পর্টেন্ট, যে বন্ধন সৃষ্টিতে শক্তি নির্গত হয়। আয়ন হতে যৌগ তৈরির সময় শক্তি নির্গত হচ্ছে ল্যাটিস শক্তি। আচ্ছা, দেখো ল্যাটিসটা দরকার আছে, ল্যাটিস শক্তি তোমাকে বুঝতে হবে। যে কী বললাম? বন্ধন সৃষ্টিতে শক্তি নির্গত হয়। যেমন আমি কী করলাম? সোডিয়াম ক্লোরাইড একটা বন্ধন গঠন করলাম, এই বন্ধন গঠন করলে আমার কী হচ্ছে? শক্তি নির্গত হচ্ছে। আয়ন হতে যৌগ তৈরির সময় নির্গত শক্তি হচ্ছে ল্যাটিস শক্তি। এই যে যখন আয়ন হচ্ছে সোডিয়াম, তখন সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস আলাদা আলাদা ছিল, এই দুটা থেকে আমরা কি করছি? যৌগ গঠন করছি। তখন হচ্ছে আমার যে শক্তি লাগতেছে বা নির্গত হচ্ছে, শক্তি অবশ্যই নির্গত হবে বন্ধন গঠনের সময়, যে সেই নির্গত শক্তি হচ্ছে ল্যাটিস শক্তি। আচ্ছা, তারপরে সে এত বন্ধন চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। এর আমরা ম্যাথমেটিক্যাল সলভের সময় দেখাবো। এখান থেকে যদি বুঝো তাহলে বুঝলো, না বুঝলে সমস্যা নাই, পরবর্তী আমরা দেখাই দেবো। হাইড্রেশন শক্তি এবং হাইড্রোজেন। এবার হচ্ছে হাইড্রেশন শক্তি। হাইড্রেশন মানে কি? হাইড্রো হচ্ছে পানি,
আয়নিক যৌগের প্লাস মাইনাস আয়নের সাথে পানির অণু যুক্ত হওয়ার সময় নির্গত শক্তি হচ্ছে হাইড্রেশন শক্তি। হাইড্রেশন মানে পানি, তাহলে পানি শব্দটা থাকবে, এই যে পানি আছে, পানির অণু। এবার আয়নিক যৌগ হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, এর সাথে পানির ক্ষেত্রে পানির প্লাস হয়, অক্সিজেনের মাইনাস হয়, এটা ডেল দিয়ে আর কি, ডেল দিয়ে আমরা বোঝাই আর কি, ডেল প্লাস ডেল মাইনাস। তাহলে এই যে পানির মাইনাস আর যৌগের প্লাস আকর্ষণ করবে, আর হচ্ছে এই পানির প্লাস যৌগের মাইনাস আকর্ষণ করবে, তখন হচ্ছে কি হবে, যে শক্তি নির্গত হবে তখন সেই শক্তি হচ্ছে, নির্গত শক্তি হচ্ছে কি শক্তি, হাইড্রেশন শক্তি। যেমন একটু বোঝাচ্ছি, যেমন এই যে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হওয়ার ক্যালাস গঠন করব, কৌশলটা ব্যাখ্যা করো কীভাবে করতে হয়। যেমন আমরা একটু দেখাই দিই, জাস্ট একবার দেখাই যে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড কীরকম হবে, যে ম্যাগনেসিয়াম 2+ হবে, ক্লোরিন মাইনাস হবে, দুটা ক্লোরিন মাইনাস হবে, এরকম ম্যাগনেসিয়াম ক্লোরাইড। কিন্তু এখানে তো ম্যাগনেসিয়াম ক্লোরাইড বলে না, এখানে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড বলছে, আচ্ছা ম্যাগনেসিয়াম ফ্লোরাইড হলে এখানে কি 2F মাইনাস হবে, এরকম হবে 2F মাইনাস। এখন দেখো এই যে আমি এখানে লিখছি ম্যাগনেসিয়াম 2+, এখন এটা কোথায় মিলিত হচ্ছে, হাইড্রোজেন শক্তি মানে পানিতে মিলিত হচ্ছে। ধরো আমরা যখন নীল দেই, কপার সালফেট দিই, পেন্টারের কপার সালফেট, পানিতে দিলে নীলটা পানিতে মিশে যায় না, হ্যাঁ মিশে যায়, কেন মিশে যায়, ঠিক সেম আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ পানিতে দিচ্ছি, লবণ পানিতে মিশে যায় না, হ্যাঁ মিশে যায়, কীভাবে মিশে যায় এটা দেখাচ্ছি। তো ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটা লবণ পানিতে দিছি, পানিতে থাকে কি, পানিতে থাকে হচ্ছে H2O, এটাই তো পানি, এখানে কি কি থাকতেছে, যে আমার হচ্ছে H+ থাকতেছে আর হচ্ছে U- থাকতেছে, এটা তো থাকতেছে পানিতে, তাই না। আচ্ছা, তাহলে এই ম্যাগনেসিয়ামকে ঘিরে পানির আমার কে যুক্ত হবে, পানির কি আছে, দুইটা প্রান্ত আছে, একটা হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন, হাইড্রোজেন হচ্ছে পজিটিভ, অক্সিজেন হচ্ছে নেগেটিভ, তাহলে এটা যেহেতু পজিটিভ তাহলে অক্সিজেনের নেগেটিভ আসবে, আমরা পানি যদি করি তাহলে এটা হচ্ছে অক্সিজেন নেগেটিভ, ডেল মাইনাস, এর সাথে আমার যুক্ত থাকবে কি পানি, ডেল প্লাস। তো কাছাকাছি থাকবে কে, এটা যেহেতু প্লাস, কাছাকাছি থাকবে হচ্ছে অক্সিজেনের মাইনাস, মানে পানির মাইনাস প্রান্ত। এরকমভাবে আবার পানি, এখানে হাইড্রোজেন, সেম কাহিনী, হাইড্রোজেন থাকবে বাইরের দিকে, মাঝখানে থাকবে হচ্ছে কি অক্সিজেন, কেন, এগুলো হচ্ছে প্লাসগুলো বাইরের দিকে থাকবে, কারণ পানির হচ্ছে মাইনাস প্রান্ত ম্যাগনেসিয়ামের প্লাস প্রান্তের সাথে যুক্ত হবে। এখানে আমরা কি প্রকাশ করবো, ডেল মাইনাস দিব, ডেল মাইনাস, এটা আমরা যে এখানে দিয়ে রাখছি দেখলে বুঝবো। ঠিক উল্টা ঘটনা ঘটবে এই যে ফ্লুইডের ক্ষেত্রে, এখানে ফ্লুইডের ক্ষেত্রে কী হবে, ফ্লুইড তো হচ্ছে নেগেটিভ, তার মানে পজিটিভ আসবে, পজিটিভ কারা, হাইড্রোজেন আসবে, এই যে হাইড্রোজেনগুলো আসবে, হাইড্রোজেনগুলো কী করে আসবে, এই দেখছো হাইড্রোজেন আসতেছে, এটা হচ্ছে প্লাস, ডেল প্লাস দিয়ে প্রকাশ করবে, ডেল প্লাস। মোটামুটি আশা করি কনসেপ্টটা বুঝছো, ম্যাথ তো আমরা পরে করাবো, এখনকার শুধু কনসেপ্টটা বুঝো না। পানিতে এইভাবে দ্রবীভূত হয়, একটা লবণ দিলাম পানিতে এইভাবে দ্রবীভূত হচ্ছে, লবণে তো সোডিয়াম ক্লোরাইড থাকবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকবে, হঠাৎ লবণ হতে পারে, তো লবণের প্লাস পানির মাইনাস কানেকশন করবে, লবণের মাইনাস পানির প্লাস কানেকশন করবে, এভাবে হচ্ছে ফর্ম গঠন করে পানির অণু সংযুক্ত হয়ে ম্যাগনেসিয়াম 2+ ও F আয়ন। আচ্ছা, একসময় লেটিস শক্তি, এখন এই যে লবণ পানিতে লবণটা কেন গলে যায়, কারণ লবণ তো হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাহলে লবণের যদি আমি আলাদাভাবে রাখি তখন সেটা গলে না, একটা বন্ড থাকে, পানিতে দিলে সেটা গলে যায় কেন, কারণ হচ্ছে পানি ওই লবণকে ভেঙে ফেলতে পারে, পানির শক্তিটা বেশি থাকে, তার মানে আমি বলতে পারবো যে লেটিস শক্তি হচ্ছে ওই যে লবণ আলাদাভাবে রাখলে, বাইরে রাখলাম, তাহলে তার ভিতরে যে শক্তি আছে সেটা হচ্ছে লেটিস শক্তি, ওই লেটিস শক্তিটা দুর্বল হয়ে যায়, পানিতে যখন দেবো তখন সেটা হচ্ছে হাইড্রেশন শক্তি, এই হাইড্রেশন শক্তিটা বাড়তে থাকে, হাইড্রেশন শক্তি বেড়ে যায়, তখন হচ্ছে লবণের লেটিস শক্তিটা কম হয়ে যায় অ্যান্ড লবণ দ্রবীভূত হয়ে যায়, আর এইভাবে দ্রবীভূত হয়। যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড দ্রবণীয়তা ব্যাখ্যা করো, ব্যতিক্রম এলিমেমে আছে, এগুলো হচ্ছে পারবা, দেখলেই পারবা। তো আমরা মোটামুটি কনসেপ্টটা বুঝছি আশা করি, পরবর্তীতে আমরা এটা সব বিস্তারিত বলবো, ম্যাথ সলভ করার সময় এটা আরও ক্লিয়ার হয়ে যাওয়া। এখন কনসেপ্টের আছে যতটুকু দরকার আমি ততটুকু দিচ্ছি। এবার হচ্ছে সমযোজী বন্ধন, সর্বশেষ শক্তি স্তরে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য ইলেকট্রন কী করে, শেয়ার করে, শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয়। ওকে, বৈশিষ্ট্যগুলো কী কী, এগুলো দেখবা, এগুলো দেখানি কিছু নাই। তারপর হচ্ছে কারা কারা, অধাতু,
বন্ধন যে সকল ইলেকট্রন অংশ নেয় তাদেরকে বলা হয় বন্ধন জোড় ইলেকট্রন, আর যারা নেয় না তারা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। অলরেডি দেখাইছি। ধরো আমরা হচ্ছে একটা যৌগ নিলাম যে LCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এবার অ্যালুমিনিয়াম ক্লোরাইড তো এখানে বন্ধন জোড় ইলেকট্রন কয়টা আর মুক্ত জোড় ইলেকট্রন কয়টা এটা দেখান। আরেকটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা জানি শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা, তিনটা। আর ক্লোরিন আমার কয়টা আসছে, তিনটা ক্লোরিন আসছে। এটা অলরেডি ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দিছে, কারণ ও নিয়ে নিছে। এখন তাহলে অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকবো, 8টা থাকবো, 3টা অলরেডি দিয়ে দিছে। তাহলে এখন দেখো এইখানে যে আমি এটা পাবো, বন্ধনটা পাবো, কোন ধরনের বন্ধন, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, সমজীব বন্ধন না। সুতরাং এই কোশ্চেনটা এখানে খাটে না, কারণ আমি সমজীব বন্ধন নিয়ে আলোচনা করতেছি। এটা এখানে খাটে না। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কাটবে। দেখো কার্বনের ক্ষেত্রে শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, বা শেষ 4টা ইলেকট্রন, কারণ 6 কার্বনের প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা। প্রথম কক্ষপথে থাকে 2টা, পরের কক্ষপথে থাকে হচ্ছে 4টা। অক্সিজেনের ক্ষেত্রে কয়টা, অক্সিজেনের ক্ষেত্রে 8টার ক্ষেত্রে প্রথম কক্ষপথে থাকে 2টা, পরের কক্ষপথে থাকে হচ্ছে 6টা। দ্বিতীয় কক্ষপথ, প্রথম কক্ষপথে 2টা, অক্সিজেনের প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে হচ্ছে কয়টা, 6টা। এবার এরা হচ্ছে কি করবে, এরা হচ্ছে এই যে বন্ধন গঠন করবে। এখন অক্সিজেনের কয়টা হলো দেখো তো, 2 4 6, এই যে এই 2টা তারও 8টা। আবার সেম কাহিনী, এই 2টা 8টা। আবার কার্বনের হচ্ছে কয়টা, কার্বন হচ্ছে এই সবগুলো। তাহলে কার্বনের 8টা, অক্সিজেনের 8টা, এই অক্সিজেনের 8টা, তার মানে তারা হচ্ছে স্থিতিশীল হয়েছে। এখন এখানে যদি আমি বলি যে বলতো কার্বনের বন্ধন জোড় কয়টা, তাহলে কার্বনের বন্ধন জোড় এই যে একটা বন্ধন জোড়, এই যে একটা বন্ধন জোড়, 2টা, এই যে একটা 3টা, এই 4টা। তাহলে কার্বনের বন্ধন জোড় হচ্ছে 4টা। কার্বনের বন্ধন জোড় হচ্ছে কয়টা, বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে 4টা। তারপরে যদি বলি অক্সিজেনের কয়টা, তাহলে অক্সিজেন হচ্ছে বন্ধন জোড়ের কয়টা, 2টা। তাহলে এই অক্সিজেনের ক্ষেত্রে বন্ধন জোড় হচ্ছে কয়টা, বন্ধন জোড় হচ্ছে 2টা। আজ মুক্ত জোড় কয়টা, মুক্ত এই যে একটা জোড়, এই যে একটা জোড়, তাহলে মুক্ত জোড় হচ্ছে 2টা। অক্সিজেনের ক্ষেত্রে মুক্ত জোড় হচ্ছে কয়টা, 2টা। যারা বন্ধনে অংশগ্রহণ করে না, জোড় অবস্থায় থাকে, তারা হচ্ছে মুক্ত জোড়। যারা বন্ধন গঠন করে তারা হচ্ছে বন্ধন জোড়। এখানে সেম কাহিনী বলা হয়েছে, একটু দেখো তুমি পড়ো বুঝবা। এরপর হচ্ছে দাতব বন্ধন। দাতব বন্ধন হচ্ছে ধাতু পরমাণু সমূহের মধ্যে যে আকর্ষণ যুক্ত হয় তাদেরকে বলে ধাতব বন্ধন হয়। মুক্তভাবে চলাচল করতে পারে, নিউক্লিয়াসের সাথে আকর্ষণ অনেক কম থাকে, এই জন্যই তারা মুক্তভাবে চলাচল করতে পারে। এগুলো বৈশিষ্ট্য আমরা আগেও দেখছি, এখানেও দিলাম। তারপর পোলারিটি আমরা অলরেডি ব্যাখ্যা করে ফেলছি। আংশিক ধনাত্মক, আংশিক ঋণাত্মক প্রান্তে সৃষ্টি হয়। আংশিক ধনাত্মক, আংশিক ঋণাত্মক। যেমন HCl দ্বারা আমরা একটু আগে দেখাইছি, এখানে হচ্ছে H পজিটিভ হয়ে যায় আর ক্লোরিন নেগেটিভ হয়ে যায়। আচ্ছা, তারপর এটা একটা সূত্রের মতো, যে আমরা জানি তড়িৎ ঋণাত্মকতা অলরেডি যারা পড়ছি, তড়িৎ ঋণাত্মকতা কিছু মান আছে। যেমন এই যে এখানে মানগুলো আছে, আমরা একটু দেখি যদি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এখানে হচ্ছে 5 করে বাড়তেছে, 1.5 2, 2.5 3, 3.5 4, এটা হচ্ছে 0.5 করে আমার বাড়তেছে। আর সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, এখানে প্রথম হচ্ছে 0.3 করে বাড়ছে, এই যে এ পর্যন্ত 0.3 বাড়ছে, তারপর হচ্ছে 0.4 বাড়ছে, 0.5 বাড়ছে। সো এটা আসলে তোমাদের এত বেশি লাগে না, তারপরেও দেখাই দিছি, যেহেতু শিট করছি, শিটে যাতে থাকে বিষয়টা, কোনো সময় দরকার হলে যাতে তুমি দেখে ফেলতে পারো। এখন এটা আমি তোমাকে একটু বোঝাই দিচ্ছি, বোঝানোর দরকার আছে যে HCl এর ক্ষেত্রে কেমনে পোলারিটি সৃষ্টি হয়। এটা তো আয়নের যোগ না, আয়নের যোগে তো নর্মালি পোলারিটি সৃষ্টি হবেই, কিন্তু এখানে কীভাবে সৃষ্টি হয়, সময় যোগ দেখাচ্ছি। যে এইচ এর একটা ইলেকট্রন থাকে, ক্লোরিনের 7টা থাকে শেষ কক্ষপথে, এই যে 2টা, এখানে 2টা 4টা, আর এখানে 2টা 6টা, আর এখানে থাকে একটা 7টা। তখন এটা 7 নাম্বারটা বন্ধন গঠন করে, তার হয় দ্বিতীয়, তার হয় অষ্টক। ঠিক আছে, এখন এটা যদি এখানে আছে, 2টা ইলেকট্রন এখানে আছে, তাহলে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কত, মানে তড়িৎ ঋণাত্মকতা মানে টান দেওয়ার ক্ষমতা, বন্ধন জোড় ইলেকট্রন নিচের দিকে টান দেওয়ার ক্ষমতা। তাহলে ক্লোরিনের ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে কত দেখো, 3। ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি ক্লোরিনের কত, 3, ক্লোরিনের হচ্ছে 3। আবার হাইড্রোজেনের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা কত, ইলেকট্রোনেগেটিভিটি কত, 2.1, তাই না? হাইড্রোজেন কই, হাইড্রোজেন নাই, এই যে এখানে আছে 2.1, হাইড্রোজেন হচ্ছে 2.1। এখন 2.1 3 কার বেশি, অবভিয়াসলি 3-এর বেশি, যার বেশি সে তত জোরে টান দিবে, তার মানে সে টান দিয়ে এখানে নিয়ে যাবে, তার মানে এগুলা কি এদিকে মুভ করবে, তার মানে মনে হচ্ছে যে হাইড্রোজেন দিয়ে দিচ্ছে, এই জন্য হচ্ছে ডেল পজিটিভ, আর ক্লোরিন মনে হচ্ছে নিয়ে নিচ্ছে, এই জন্য ডেল নেগেটিভ। আশা করি বুঝছি, এর বেশি বোঝানোর কিছু নাই।
এইচএফের ক্ষেত্রে সেম, হাইড্রোজেন 2.1 আর এফের হচ্ছে 4, তার মানে এফ টান দিয়ে নিয়ে আসবে, সুতরাং এইচ হচ্ছে এই যে এটা হচ্ছে পজিটিভ মনে হবে আর এটা হচ্ছে নেগেটিভ মনে হবে, আর তীর যেদিকে দিচ্ছি ওইদিকে টান দিচ্ছি, এটা হচ্ছে তড়িৎ-ঋণাত্মকতা। এখন এটা যদি দেখো এই দুইটার পার্থক্য, আমরা পার্থক্য পাইছি কত, 3 - 2.1 = 0.9, 0.9, এই পার্থক্য যদি 0.9 হয়, দেখো তো কোথায় আছে, এই যে 0.5 থেকে 1.7 এর ভিতরেই তো আছে, এই রেঞ্জের ভিতরে আছে, এই রেঞ্জের ভিতরে থাকলে সেটাকে বলবো হচ্ছে পোলার, কি যৌগ, পোলার যৌগ। সুতরাং এটা কি যৌগ, অবশ্যই HCl একটা পোলার যৌগ। আবার এখানে ক্ষেত্রে যে 2.14 1.9 1.9 কী হয়ে গেছে, এই যে 1.9 আয়নিক যৌগ, আয়নিক এবং সর্বাধিক পোলার, এটা পোলার অবশ্যই, তারপরে আয়নিক যৌগ যখন 1.7 চেয়ে বেশি হয়ে যাবে, আবার 0 হয়ে যাবে তখন সেটা বিশুদ্ধ সমযোজী, আর যদি 0.5 চেয়ে কম হয় তখন সেটা হচ্ছে অপোলার সমযোজী। এটা বিভিন্ন কেজের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে, তুমি পার্থক্য করবা, যেই রেঞ্জে পড়বে ওইটা ওই রকম যৌগ হবে, হয় সমযোজী নয় পোলার, সমযোজীর ভিতরে পোলার হবে অথবা বিশুদ্ধ হবে, আয়নিক যৌগের ক্ষেত্রেও সেম হবে। এই তো, এরপরে আরেকটা স্লাইড আছে এখানে, এটা একটু দেখায় নি, এটা বেশি কিছু নাই, অলমোস্ট শেষ আমাদের ক্লাস। এখানে হচ্ছে অ্যাডভান্স জানার জন্য বললাম এক্সট্রা, কার্বনের দুটো রূপভেদ আছে, একটা হচ্ছে হীরক আর একটা হচ্ছে গ্রাফাইট। তো হীরক হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু গ্রাফাইট হীরক হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে না, গ্রাফাইট হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে। কেন? এখন সংকরণ যদি বলি, গ্রাফাইটের ক্ষেত্রে হচ্ছে sp2 সংকরণ হয়, আর হীরকে হচ্ছে sp3 সংকরণ হয়। এখন এটা তোমাদের সংকরণ নাই, দরকার নাই বোঝার, এখান থেকে এটা মনে রাখবা যে এই ইলেকট্রন কখন পরিবহন হয়, যেমন যে এই ক্ষেত্রে যদি দেখো, দাতব বন্ধনে পারমাণবিক শ্বাস এবং সঞ্চালনশীল ইলেকট্রন সৃষ্টি হয়। যেমন দাতব বন্ধন, এটা একটা সোডিয়াম, ধরো এটা একটা সোডিয়াম, এটা একটা সোডিয়াম, এখানে সোডিয়াম সোডিয়াম সোডিয়াম, অনেকগুলো সোডিয়াম, ধাতু ধাতু মিলে তো দাতব বন্ধন, তাহলে ধাতু অনেকগুলো ধাতু নিলাম, শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন থাকে, এই তো। এখন নিউক্লিয়াসের সাথে এই ইলেকট্রন আকর্ষণ কম, এই জন্য ইলেকট্রনগুলো কী করতে পারে, ঘুরে বেড়ায়, ধরো এখানে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই যে আমার এটা যদি ইলেকট্রন ছেড়ে দেয় তখন কী হবে, সোডিয়াম প্লাস হবে, এই যে এটা হচ্ছে এই প্লাস, তা এই প্লাসটাকে কী বলবো তখন, পারমাণবিক শ্বাস, এটা হচ্ছে পারমাণবিক শ্বাস, তারপর সোডিয়াম একটা পারমাণবিক শ্বাস। এই যে ইলেকট্রনটা ছাড়া দিছি, এগুলো হচ্ছে ইলেকট্রন ছাড়া দিছি, এগুলো ঘুরতেছে, এই যে মাইনাস দেওয়া যেগুলো, তাহলে এগুলো কী হবে, সঞ্চারণশীল ইলেকট্রন, এগুলো হচ্ছে কি সঞ্চারণশীল ইলেকট্রন, সঞ্চারণ মানে নড়াচড়া করতেছে, সঞ্চারণশীল ইলেকট্রন, ইলেকট্রন ছাড়া দিছে, প্লাস হয়ে গেছে, ইলেকট্রনটা এই কক্ষপথে ঘুরতেছে, বিভিন্ন মানে এই কম্প্যাক্ট অবস্থায় ঘুরতেছে, তখন কি হচ্ছে আমার ইলেকট্রনের সৃষ্টি হচ্ছে, ইলেকট্রনের স্থানান্তর হচ্ছে, তখন হচ্ছে আমার তড়িতের সৃষ্টি হচ্ছে, মানে বিদ্যুৎ সৃষ্টি হচ্ছে, তখনই আমার কি হয়, বিদ্যুৎ সৃষ্টি হয়। তাহলে যারা বোঝাতে চাচ্ছিলাম যে কার্বনের রূপভেদ দুটি, একটা হচ্ছে হীরক আর একটা হচ্ছে গ্রাফাইট, হীরকে কি হয়, এরকম ইলেকট্রন থাকে না ঘোরার মতো, এই জন্য এরা বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু গ্রাফাইটে এরকম ইলেকট্রন থাকে, সঞ্চালনশীল ইলেকট্রন, তখন তারা পরিবহন করতে পারে বিদ্যুৎ, এই জন্য ওদেরকে বলা হচ্ছে কি বিদ্যুৎ পরিবাহী। এই যে কার্বন পরমাণু 3টি কার্বন পরমাণুর সাথে সমজীবী বন্ধন গঠন করে, আশা করি বুঝছো। পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, এটা তো বলে ফেললাম, আর ইলেকট্রন ত্যাগকৃত ইলেকট্রন পরমাণুর সাথে সঙ্গে ঘোরাফেরা করে, এই শেষ। দিস ইজ অল অ্যাবাউট কি লিখলাম, অ্যান্ড অল অ্যাবাউট আওয়ার লেকচার। আশা করি বুঝতে পারছো, যতটুকু বুঝছো কনফার্ম করবা যে ভাই বুঝছি, যদি না বুঝি বলবা ভাই এই জায়গাটায় বুঝি নাই, বা এই জায়গাটা একটু বুঝাই দেন, অথবা কোনো কোয়েশ্চেন থাকলে অধ্যায় রিলেটেড অবশ্যই কমেন্টে জানাতে পারো, ইনশাল্লাহ চেষ্টা করবো ফিডব্যাক দেওয়ার জন্য। তো আশা করা যায় আজকে পর্যন্তই মোটামুটি ডান, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা ষষ্ঠ অধ্যায় পড়বো। ওকে, সো আসসালামু আলাইকুম।